ওকে, আমাদের টাইম শুরু হয়ে গেছে। আমরা আজকের ক্লাসে আমরা চলে যাই। না ভাই, তোমাদের সাথে আন্ডা বাচ্চা বলা যাবে না, তোমরা আবার মাইন্ড খেয়ে আকাশে উঠে যাও দেখলাম। যেটাই হোক, আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো তো, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিক মতো? ওকে, আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে কোষ এবং কোষের গঠন। আগেই বলে রাখি তোমাদের কিছু ইনস্ট্রাকশন স্বরূপ, যেটা অনুরোধ সুরে তোমাদের বলি আমরা, যে তোমরা কিউএনএ বক্সের মধ্যে টপিক রিলেটেড কোশ্চেন ছাড়া উদ্ভাস সম্পর্কিত কোশ্চেন গুলা কিউএনএ বক্সে করো না। আমরা তো অ্যান্সার তো দিতেই পারি না এগুলার, কারণ সময় হয় না, এত বেশি অন্য কোশ্চেন থাকে। আর বরঞ্চ তোমাদের এই উদ্ভাস কোশ্চেনের কারণে দেখা যায় টপিক রিলেটেড কোশ্চেন আমরা হারায় ফেলি। এটা কইরো না, ওইখানে এটা অ্যান্সার দেওয়া হয় না ভাইয়া। উদ্ভাস সম্পর্কিত কোশ্চেন চ্যাট বক্সে করবা, ক্লিয়ার? আর আজকে তোমাদের কোষ এবং কোষের গঠন এই চ্যাপ্টারের অর্ধেক অংশ আছে। দ্যাটস মিন প্রথম থেকে শুরু করে ক্রোমোজোম পর্যন্ত। তোমরা হতাশ হওয়ার দরকার নাই, খুব বেশি পড়াও না যে ভাইয়া পুরো চ্যাপ্টার কিভাবে পড়াবেন, তাড়াতাড়ি পড়ান আস্তে পড়ান, এরকম দরকার নেই বলার। আমরা আমাদের মতোই আমরা পড়াচ্ছি। ইনশাল্লাহ তোমরা হোপফুলি বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন এইখান থেকে আসে। আমার মেইন কাজ হচ্ছে তোমাকে কোশ্চেনের প্যাটার্নটা ধরায় দেয়া। মুখস্থ সবাই করতে পারে, পড়তে সবাই পারে, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারা এটা সবচেয়ে বড় স্ট্র্যাটেজি পরীক্ষার। ওকে, কোষ এবং কোষের গঠন। তোমরা তো কোষ কাকে বলে এগুলো জানোই, দেহের গঠন এবং কাজের একককে আমরা কোষ বলি। সো এই কোষ পড়তে গেলে এই বিজ্ঞানীর নামটাই মনে রাখা লাগবে, হুক, রবার্ট হুক। তাহলে রবার্ট হুক আবিষ্কার করেন কোষ, এই নামটা মনে রাখবা 1665 সালে। রবার্ট নিয়ে আরেকটা শব্দ আছে, একজনের নাম রবার্ট হুক আর আরেকজনের নাম হচ্ছে রবার্ট ব্রাউন। এই ব্রাউন যে মানুষটা, উনি আবিষ্কার করেন নিউক্লিয়াস। তাহলে রবার্ট হুক এবং রবার্ট ব্রাউন এই দুইটা নামে প্যাচ লাগাবা না। একটা 1665 সালে আর একটা হচ্ছে 1831 সালে। এই সাল নাম ইম্পর্টেন্ট, এগুলো এই দুইটাই আসে। ওকে, তাহলে তুমি দেখো, ব্রাউনটা একটু বড় শব্দ, নিউক্লিয়াস বড় শব্দ, তাহলে ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। আর হুক 2 অক্ষরের শব্দ, আর কোষও 2 অক্ষরের শব্দ। তাহলে হুক আবিষ্কার করেন কোষ, এজন্য তাকে কোষবিদ্যার জনক বলা হয়। এই জিনিসটা মনে রাখবা, তাকে বলা হয় কোষবিদ্যার জনক। এটা শুধুমাত্র কোষবিদ্যার জনক, অন্য কিছু না। এরপরে আসি আমরা বিজ্ঞানী সোয়ানসন, উনাকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক, মানে কোষবিজ্ঞার আধুনিক জনক। তাহলে শুধু কোষবিদ্যার জনক বললে বলবা হুক, আর আধুনিক কোষবিদ্যার জনক বললে বলো সোয়ানসন। এইটুকু বুঝতে পারছো? এখন তুমি দেখো, মাইক্রোগ্রাফিয়া নামে একটা বই লেখেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুকের একটা বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া বই। এই বইয়ের মধ্যেই তিনি কোষ আবিষ্কারের কথা বলেন। আর অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, এই নামটা দেখো, এই নামটার সাথে অনেক কিছু জড়িত আছে। রবার্ট হুক যে কোষটা লক্ষ্য করেন, এই কোষটা ছিল মৃত কোষ, মরা কোষ লক্ষ্য করছিলেন। আর লিওয়েন হুক সর্বপ্রথম জীবিত কোষ লক্ষ্য করেন। তাহলে যদি প্রথম আসে যে সর্বপ্রথম জীবিত কোষ লক্ষ্য করেন কে, তাহলে লিওয়েন হুক। সর্বপ্রথম কোষ লক্ষ্য করেন কে, হুক। কোষবিদ্যার জনক কে, হুক, কিন্তু জীবিত বললে তার নাম লিওয়েন হুক আসবে। তাহলে দুইটাই হুক, কিন্তু লিওয়েন হুক আর শুধুমাত্র হুক। ওকে, এখন তুমি দেখো উনি আরো কিছু জিনিস আবিষ্কার করেন। উনি সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন উনি। এরপরে অণুবীক্ষণ যন্ত্রের নিচে উনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, মনে রাখবা, উনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তাহলে লিওয়েন হুকের কয়েকটা অর্জন আছে। উনি জীবিত কোষ লক্ষ্য করেন, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, তিনটা জিনিস। আর আধুনিক কোষবিদ্যার জনক কাকে বলি আমরা? সোয়ানসনকে। এখানে কিন্তু প্রশ্নের একটা মারপেচ আসে, যে সর্বপ্রথম কোষ লক্ষ্য করেন কে, রবার্ট হুক। সর্বপ্রথম জীবিত কোষ লক্ষ্য করেন কে, লিওয়েন হুক। এরপরে আধুনিক কোষবিদ্যার জনককে সোয়ানসন। এছাড়া অণুবীক্ষণ যন্ত্র উনি আবিষ্কার করেন লিওয়েন হুক। ব্যাকটেরিয়ার জনকও বলা হয় লিওয়েন হুককে। লিওয়েন হুক হচ্ছে ব্যাকটেরিয়ার জনক। কোষের উৎপত্তি, তুমি দেখো আরএনএ হাইপোথিসিস বলা হয় এটাকে, আরএনএ ওয়ার্ড হাইপোথিসিস। মনে করা হয়তো যে আগে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকেই প্রোটিন তৈরি হয়, এইটাকে বলা হয় আরএনএ হাইপোথিসিস। আর এন্ডোসিম্বায়োসিস কাকে বলে, তুমি দেখো, নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে।
বায়বীয় ব্যাকটেরিয়া আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া কারা, আমাদের এটা বোঝা লাগবে আগে। বায়বীয় ব্যাকটেরিয়া হচ্ছে যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে তাদেরকে বলি বায়বীয়। আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া কারা, যে সকল ব্যাকটেরিয়া পরিবেশ পাইলে যারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে এই যে কোনো একটা ব্যাকটেরিয়া যদি একটা কোষের ভিতরে ঢুকে সে ফটোসিনথেসিস করতে পারে, তখন সেটাকে আমরা বলি এন্ডোসিম্বায়োসিস। এন্ডো মানে কোষের ভিতরে ঢুকে, এজন্য এন্ডো। আর সে কি করে, সে খাবার তৈরি করে দেয় আমাদেরকে এবং সে আমাদের থেকে কিছু পুষ্টি নেয়, এই জন্য এটাকে বলি আমরা সিম্বায়োসিস বা মিথজীবিতা। তাহলে এন্ডোসিম্বায়োসিস কারা করে, ফটোসিনথেটিক এবং বায়বীয় ব্যাকটেরিয়া এন্ডোসিম্বায়োসিস করে। এন্ডোসিম্বায়েন্ট কারা, মানে ওই ব্যাকটেরিয়ার জন্য পোষক হিসেবে কাজ করে কারা, এন্ডোসিম্বায়েন্ট বলা হয় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে, এদেরকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট, বায়ন্ট বলা হয়। তাহলে এন্ডোসিম্বায়ন্ট কারা, যদি প্রশ্ন আসে তাহলে দিবা মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড। এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। তাহলে এন্ডোসিম্বায়ন্ট নিয়ে কোনো কোশ্চেন আর যাতে না থাকে। এন্ডোসিম্বায়ন্ট বলা হয় দুইটা অঙ্গাণুকে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে। আর এন্ডোসিম্বায়োসিস করে কারা, বায়বীয় বিক্রিয়া, বায়বীয় এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ারা এন্ডোসিম্বায়োসিস করে। ওকে, কোষতত্ত্ব এটা একটা মতবাদ, মনে রাখবা। এই মতবাদটা দেন বিজ্ঞানী স্নেইডেন এবং বিজ্ঞানী সোয়ান। তাহলে যদি বলে যে কোষতত্ত্বের মতবাদ কে প্রবর্তন করেন, তাহলে কোষতত্ত্ব মতবাদ দেন হচ্ছে স্নেইডেন সোয়ান, স্নেইডেন সোয়ান। আর চারটা কোষতত্ত্ব এগুলা খুব ইজি বিষয়, যেগুলা ক্লাস 8 থেকে তোমরা পড়ে আসছো, যে গাঠনিক শারীরবৃত্তীয় একক, মৌলিক একক, বংশগতির একক। কারণ একটা কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, তাহলে এই ক্রোমোজোম থেকেই তো আলটিমেটলি বংশগতি হয়। তাহলে বংশগতির ক্রোমোজোম কোষের ভিতরে থাকে, এজন্য কোষকেও বংশগতির একক আমরা বলতে পারি। তুমি দেখো, সর্বপ্রকার কোষই তার পূর্বতন কোষ হতে সৃষ্ট। দ্যাটস মিন এই কোষ বিভাজিত হয়ে আরো দুইটা কোষ হবে, এই কোষ বিভাজন হয়ে দুইটা হবে, এরকম। তাহলে এই কোষটা তার এই কোষ থেকে সৃষ্ট, আর এই কোষটা এই কোষ থেকে সৃষ্ট। মানে আমরা বলতে পারি প্রত্যেকটা কোষ তার পূর্বতন কোষ হতে সৃষ্ট হয়, পূর্বসৃষ্ট কোষ হতে নতুন কোষের সৃষ্টি হয়। এটা দেখো, এটা কিন্তু আমি অনেকক্ষণ বুঝাইলাম, তোমরা কোনো মিস্টেক করবে না। এটা যে কোষবিদ্যার জনক কাকে বলে, পেজগুলা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তোমরা। কোষবিদ্যা, আধুনিক কোষবিদ্যা, জীবিত কোষ, মৃত কোষ, এগুলো পেজ লাগাবে না। ওকে, এটা একটু দেখে শুনে অ্যান্সার করো তোমরা পিচ্চিরা। খালিদ বলছে আন্ডা বাচ্চা বলেন না রে ভাই, আন্ডা বাচ্চা বলে তোমরা রাগ করো, তোমাদের মন খারাপ করে। আমি মানে আন্ডা বাচ্চা ডাকতে চাই না ভাইয়া, পরে দেখা গেল মন খারাপ হয়ে তোমরা পরে কি করলে না ক্লাস থেকে। ওকে, তোমরা এখানে যে দেখো কি জিনিসটা ভুল করছো। তো আমি বলছি অনেক যে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, আর আধুনিক যদি আসে তাহলে সোয়ানসন। আধুনিক হচ্ছে সোয়ানসন আর রবার্ট হুক এটা হচ্ছে কোষবিদ্যার জনক। তুমি দেখো হুকের সন হচ্ছে সোয়ান, তাহলে হুক দিছে মতবাদ, পরে সোয়ানসন আইসা দিছে আধুনিক মতবাদ। ওকে, তাহলে তুমি দেখো এর নামে শেষে সন যুক্ত আছে, তাই না? তাহলে হুকের সন মনে রাখবা সোয়ানসন, তাই না? তাহলে হুক দিছে মতবাদ, আর আধুনিকটা কে দিছে, তার সন আইসা সোয়ানসন, এটা মনে রাখবা। কোষের প্রকারভেদ, শরীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ দুই রকম। একটাকে আমরা বলি দেহ কোষ, যেটা দেহ গঠন করে, আর একটা জনন কোষ, যারা হচ্ছে জাইগোট তৈরি করে। পৃথিবীতে দুইটাই জনন কোষ আছে, একটার নাম শুক্রাণু আর একটা নাম হচ্ছে ডিম্বাণু। এছাড়া যত কোষ আছে সব হচ্ছে দেহ কোষ। শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া এই পৃথিবীর সকল কোষই হচ্ছে দেহ কোষ। দেহ কোষ সাধারণত ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েড মানে ক্রোমোজোম গুলা জোড়ায় জোড়ায় থাকলে তারে বলি আমরা ডিপ্লয়েড। আর ক্রোমোজোম গুলা যখন সিঙ্গেল থাকে তখন তারে হ্যাপ্লয়েড বলি। তাহলে সিঙ্গেল হইলে হ্যাপ্লয়েড, আর যদি মিঙ্গেল থাকে তখন তারে বলি আমরা ডিপ্লয়েড। তাহলে দেহকোষগুলো ডিপ্লয়েড হয়। আর উচ্চ শ্রেণীর জীবদের দেহকোষে পাওয়া যায়, তুমি দেখো মূলের মধ্যে পাওয়া যায়, কাণ্ডের মধ্যে পাওয়া যায়, পাতার কোষ এবং নিউরন বা স্নায়ু কোষে পাওয়া যায়। স্নায়ু কোষ না দিয়া দিতে পারে নিউরনে কি পাওয়া যায়, তাহলে নিউরনের কোষটা হচ্ছে এক ধরনের দেহকোষ।
আর শুক্রাণু এবং ডিম্বাণু এরাই হচ্ছে পৃথিবীর একমাত্র জনন কোষ। জনন কোষকে আমরা গ্যামেটও বলতে পারি, গ্যামেট। তাহলে এই পৃথিবীর দুইটাই হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। মনে রাখবা, দেহকোষ মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু শুক্রাণু ডিম্বাণু নামক জনন কোষ তৈরি হয়। ওকে, তাহলে তোমরা মোরা আর তুমি দেখো আমাদের দেহকোষ থেকে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? গ্যামিট। তাহলে গ্যামিট তৈরির সময় কোন কোষ বিভাজন ঘটে? মায়োসিস ঘটে। গ্যামিট তৈরির সময় মায়োসিস ঘটে, কারণ গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড, আর দেহকোষ থেকে যেটা থেকে তৈরি হয় ওটা থাকে ডিপ্লয়েড। এখানে কোন বিভাজন হয়? মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন হয়। ওকে, কোষের প্রকারভেদ। হাসানুল বলছে শুক্রাণু কই থেকে? এটা মানব যে জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে দেখবা, স্ক্রোটামের মধ্যে তৈরি হয়ে যায়। হ্যাঁ, পার্থক্যের বিষয় সুগঠিত নিউক্লিয়াস। আচ্ছা, প্রকৃত কোষ মানে আমরা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে ভাগ করি এগুলাকে। নিউক্লিয়াসের উপর ভাগ করলে সেটাকে বলা হয় ক্যারিয়ন। ক্যারিয়ন বলি আমরা। তো ক্যারিয়ন কাকে বলে এটা বোঝার আগে, ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। গ্রিক ভাষায় ক্যারিয়ন বলে নিউক্লিয়াস। ওকে, এখন প্রকৃত কোষের মধ্যে তুমি দেখো নিউক্লিয়াসটা কি রকম থাকে। প্রকৃত কোষের নিউক্লিয়ার মেমব্রেন থাকে, একটা নিউক্লিওলাস থাকে, আর কিছু তরল পদার্থ পাওয়া যায়। ঠিক আছে, এটাকে নিউক্লিওপ্লাজম বলি। আর এরকম পেঁচানো কিছু সুতা পাওয়া যায় যেটাকে বলি আমরা ক্রোমাটিন। কিন্তু আদি কোষ মানে কি? আদি কোষ মানে প্রোক্যারিওটিক, আর প্রকৃত কোষ মানে হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত ছিল না। দেখো, নিউক্লিয়াসের বাইরের যে আবরণ বা পর্দা, আদিমকালের মানুষের পরার জন্য কাপড় ছিল না, বস্ত্র আবরণ ছিল না। তাহলে আদি কোষের মধ্যে কোনো নিউক্লিয়ার মেমব্রেন ছিল না। নিউক্লিয়ার মেমব্রেন না থাকলে নিউক্লিয়ার তরল পদার্থ বা নিউক্লিয় প্লাজমও ছিল না। নিউক্লিয় প্লাজম না থাকলে নিউক্লিয় লাসও থাকে না। তাহলে আদি কোষের মধ্যে শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র কিছু ক্রোমোজোম থাকে, আর কিছুই থাকে না। আর প্রকৃত কোষে তুমি দেখো নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয় প্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, প্লাস ক্রোমাটিনও থাকে। ক্রোমাটিনের একটা একটা সুতাকে যদি আলাদা করে তাহলে সেটাকে আমরা ফাইবার বলি ভাইয়া, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। তাহলে আদি কোষের মধ্যে এই তিনটা জিনিস থাকে না। তুমি দেখো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস নাই। আর এটা হচ্ছে বৃত্তাকার, মানে এটার ডিএনএটা যে এইরকম থাকে, আর এটার ডিএনএ হচ্ছে সূত্রাকারে যে এইরকম, সূত্রাকারে যে এইরকম ডিএনএ থাকে। আর রাইবোজোম থাকে। মনে রাখবা, আদিকোষের মধ্যে রাইবোজোম ছাড়া অন্য কোনো আবরণীবদ্ধ অঙ্গ, অন্য কোনো অঙ্গাণুই নাই। রাইবোজোম ছাড়া নো গোলগি বডি, নো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নো মাইটোকন্ড্রিয়া। আদিকোষে রাইবোজোম আছে, এছাড়া আর কিছু নাই। আর এখানে রাইবোজোম ছাড়াও সব অঙ্গাণু পাওয়া যায়, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি সব পাওয়া যায়। তাহলে আদিকোষের সাইটোপ্লাজমে শুধুমাত্র রাইবোজোম পাওয়া যায়, এছাড়া আর কিছু পাওয়া যায় না। যে রাইবোজোমটা পাওয়া যায় সেটা আবার 70S, আর প্রকৃত কোষে একটু বেশি পাওয়া যায় 80Sটা। মানে 70S মানে কি? এস মানে মনে রাখবা ভেটবার্গ ইউনিট বলি আমরা। ভেটবার্গ ইউনিট, দেখো এটা অনেকের কনফিউশন থাকতে পারে, ভেটবার্গ ইউনিটটা কি? ভেটবার্গ ইউনিটটা হচ্ছে, ধরো আমি একটা টেস্ট টিউবের মধ্যে একটা কোষকে নিয়ে বা অনেকগুলো অঙ্গাণু রেখে আমি সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে মিনিটে কয়েক হাজার বার আমি ঘুরাইলাম এটাকে। কয়েক হাজার বার যখন আমি ঘুরাবো এটাকে, তখন রাইবোজোম নিচে তলানি হিসেবে পড়ে যাবে। রাইবোজোম নিচে পড়ে যাবে। কত সময়ে কতটা রাইবোজোম নিচে তলানি হিসেবে জমা পড়ে, কত সময়ে কতটা রাইবোজোম নিচে তলানি হিসেবে জমা পড়ে, এইটার হারকে আমরা বলি ভেটবার্গ ইউনিট। রাইবোজোমের তলানি পড়ার হারকে আমরা বলি ভেটবার্গ ইউনিট। এটা নিয়ে আর কোশ্চেন করবা না। ওকে, এটা পরবর্তী চ্যাপ্টারে আছে। ওকে, এখন সাধারণত রাইবোজোম দুইটা খণ্ড হিসেবে থাকে। এই খণ্ডটা এরকম দুইটা খণ্ড হিসেবে থাকে। একটা একটা 50 ভেটবার্গ ইউনিটের নিচে পতিত হয়, আর একটা 30 ভেটবার্গ ইউনিটের নিচে তলানি হয়। কিন্তু দুইটা যখন একসাথে থাকে তখন তাদের সারফেস এরিয়া বা পৃষ্ঠ কমে যায়। তখন দুইটা একসাথে থাকলে তখন তারা 70 ভেটবার্গ ইউনিটে পতিত হয়। বুঝতে পারছো তো? এটা যোগ করলে হবে না। দুইটা আলাদা থাকলে একটা 50 ভেটবার্গ ইউনিটে পতিত হয়, আর একটা 30 ভেটবার্গ ইউনিটে পতিত হয়। একসাথে হইলে 70 ভেটবার্গ ইউনিটে পতিত হয়, কারণ তাদের সারফেস কমে যায়। সারফেস কমে যায়। আর 80S এর ক্ষেত্রে তুমি দেখো, এটা একটা 60 ভেটবার্গ ইউনিট আর একটা 40 ভেটবার্গ ইউনিটে তলানি হয়, কিন্তু দুইটা একসাথে থাকলে সারফেস কমে 80 হয়ে যায়। তাহলে এটা যোগ করলে কিন্তু হবে না। আদি কোষের মধ্যে, যেহেতু আদি কোষ তাদের মধ্যে সরল কোষ বিভাজন হয়। তোমরা জানো সবচেয়ে সরল কোষ বিভাজনের নাম এমাইটোসিস। আর প্রকৃত কোষের মধ্যে মাইটোসিস এবং মিউসিস হয়। আমরা কিন্তু প্রকৃত কোষী, মনে রাখবা, কারণ ইউ আছে। ইউ মানে তুমি, তুমি মানে আমি, আমরা। ওকে, শ্বসন। এই আদি কোষে অবাধ শ্বসন হয়, অক্সিজেন দরকার নাই। অবাধ শ্বসন হচ্ছে অক্সিজেন দরকার নাই, অক্সিজেন ছাড়া যে শ্বসন হয় তার নাম অবাধ। আর সবাত হচ্ছে অক্সিজেন লাগে যে শ্বসনে, তার নাম হচ্ছে অবাধ শ্বসন। সারফেস মানে পৃষ্ঠ।
ওকে, তাহলে পার্থক্যটা দেখবা। কিছু সংখ্যাতাত্ত্বিক কোশ্চেন আছে, এই সংখ্যাতাত্ত্বিক কোশ্চেন গুলা তোমাদের আমি দাগাই দিই, দেখো তোমরা এটা এমনি পারবা, এগুলা মুখস্থ করার বিষয়। সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, তুমি দেখো উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ, ঠিক আছে। আর সবচেয়ে ছোট হচ্ছে মাইকোপ্লাজমা, এটা কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। সবচেয়ে ছোট হচ্ছে মাইকোপ্লাজমার কোষ। সবচেয়ে বড় হচ্ছে মানুষের মোটর নিউরন। এই নিউরনটা মানুষের মাথা থেকে একদম পায়ের বুড়ি আঙ্গুল পর্যন্ত বিস্তৃত, এতটুকু লম্বা। এই মোটর নিউরনটা ব্রেইন থেকে একদম পা পর্যন্ত লম্বা। ওকে, তাহলে মোটর নিউরন সবচেয়ে লম্বা 1.37 মিটার লম্বা হয় এটা, ঠিক আছে। আর এককোষীর মধ্যে সবচেয়ে বড় শৈবাল হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, আর বহুকোষীর মধ্যে রেমি, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবা। বহুকোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ কোনটা? রেমি, মনে রাখবা। এটা কোষের নাম রেমি, 55 সেন্টিমিটার বড় হইতে পারে। যদি বলে মানুষের সবচেয়ে বড় কোষের নাম কি? মোটর নিউরন। সবচেয়ে ছোট কোষের নাম কি? মাইকোপ্লাজমা। সবচেয়ে বড় কোষের নাম কি? উট পাখির ডিম। আর মানুষের বড় হচ্ছে মোটর নিউরন। মানুষ তো আর ডিম পারতে পারে না, তখন মানুষের সবচেয়ে বড় নিউরন হচ্ছে মোটর নিউরন। ওকে, আদর্শ কোষের ক্ষেত্রে এই চারটা খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে প্রথমে কোশ্চেন আসলে এইখান থেকে আসার কথা। তুমি দেখো একটা কোষকে আমরা যদি আঁকি, ধরো এটা কোষের বাহিরের অংশ, কোষ প্রাচীর এইটা। এরপরে এইটার নাম হচ্ছে, এইটাকে আমরা বলি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। ওকে, এটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এরপরে দেখো এইটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এরপরে এই যে এগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমরা চারটা অংশ পাইলাম: কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এর মধ্যে বাইরের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর জড় অংশ, এটার কোনো প্রাণ নাই। আর কোষ প্রাচীর ছাড়া ভিতরে যা কিছু আছে, যেমন প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তুমি দেখো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটাকে একত্রে বলি আমরা প্রোটোপ্লাস্ট। এই তিনটাকে বলি প্রোটোপ্লাস্ট। আর প্রোটোপ্লাস্টের তরলকে আমরা বলি প্রোটোপ্লাজম। তাইলে তুমি দেখো কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটাকে একত্রে আমরা বলছি প্রোটোপ্লাজম। এগুলো হচ্ছে সজীব অংশ। তাহলে সজীব অংশ, এই যে এই সবগুলা কিন্তু সজীব অংশ, যে এই ডান পাশের এগুলো সজীব, আর বাম পাশের এগুলো নির্জীব অংশ, মানে এদের কোনো প্রাণ নাই। জড়বস্তু কি কি আছে? তাহলে কোষ প্রাচীর এক ধরনের জড়বস্তু। এছাড়া কোষের ভিতরে আরো কিছু পদার্থ পাওয়া যায় যেগুলো জড়, যেমন বর্জ্য পদার্থ কি কি আছে? রেজিন, টেনিন, গাম। এই তিনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, বাকিগুলো একটু দেখে নিবা। নিঃসৃত পদার্থ, একটা কোষ থেকে কি কি পদার্থ নিঃসৃত হয়? একটা কোষ থেকে কি কি পদার্থ নিঃসৃত হয় যেগুলো হচ্ছে তোমার, যেগুলোর কোনো প্রাণ নাই? ওই পদার্থগুলোর নাম হচ্ছে পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। তোমরা মনে রাখতে পারো পেন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। নেকটার ওয়ান কাইন্ড অফ মধু টাইপ, ঠিক আছে। তাহলে এই তিনটা হচ্ছে নিঃসৃত পদার্থ, পেন দিয়ে মনে রাখবা। আর সঞ্চিত পদার্থ মানে খাদ্যগুলো সঞ্চিত থাকে। খাদ্য কি কি আছে? কার্বোহাইড্রেট এক ধরনের খাদ্য, প্রোটিন এক ধরনের খাদ্য, লিপিড এক ধরনের খাদ্য। তাহলে খাদ্যগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ, আর নিঃসৃত পদার্থ হচ্ছে পেন, ঠিক আছে। আর বর্জ্য পদার্থ হচ্ছে রেজিন, টেনিন এবং গাম। তাহলে পেন মনে রাখো, বাকিগুলা তাহলে মনে থাকবে। কোষঝিল্লির গঠন আমরা পড়বো। সাইটোপ্লাজম দুই রকম আছে। সাইটোপ্লাজমের যে তরল অংশটা, আচ্ছা, সাইটোপ্লাজম দুই এরকম একটা তরল অংশ হয়, মনে রাখবা। তার মধ্যে বিভিন্ন অঙ্গাণুও থাকে কিন্তু। সাইটোপ্লাজমের তরল অংশকে আমরা বলি সাইটোসল বা সাইটোমাত্রিকা। তাহলে সাইটোসল কিন্তু একদম তরল অংশ। আর তুমি দেখো আরো কিছু অংশ আছে অঙ্গাণু, সেগুলোকে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলি। তাহলে সাইটোপ্লাজমে দুই রকম জিনিস থাকে, সাইটোসল এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমে দুই রকম জিনিস থাকে, সাইটোসল এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অঙ্গাণুগুলা আবার কি কি রকম আছে? কিছু কিছু অঙ্গাণু আছে তুমি দেখবা, ধরো এই একটা অঙ্গাণু, যার বাহিরে আবার আরেকটা পর্দা আছে। একটা অঙ্গাণু কিন্তু তার বাহিরে আবার আরেকটা পর্দা আছে। এটা তার নিজস্ব পর্দা, এটা তার বাহিরে এক্সট্রা পর্দা। যখন বাহিরে একটা এক্সট্রা পর্দা থাকে, তখন সেটাকে আমরা বলি জিল্লিবদ্ধ। জিল্লিবদ্ধ মানে কি? তার নিজের পর্দার বাইরে আরেকটা পর্দা আছে। আর জিল্লিবিহীন মানে কি? তার একটাই পর্দা, এর বাহিরে আর কোনো পর্দা নাই, এটাকে আমরা বলি জিল্লিবিহীন। পার্সেন্টেজ লাগবে না ভাইয়া, ঝিল্লিবিহীন। তাহলে জিল্লিবদ্ধ অঙ্গাণু কি কি আছে এইটু মনে রাখা লাগবে, জিল্লিবদ্ধ অঙ্গাণুগুলার নাম। তাহলে জিল্লিবদ্ধ অঙ্গাণুগুলার নাম মনে রাখতে পারো তোমরা, যে মা এরা পাগল, এরা শুধু কি করে? এরা পাগল, এরা সরি শুরু লিখে ফেলছি, এরা শুধু তুমি দেখো ভে ভে করে, ঠিক আছে। মা এরা পাগল, এরা শুধু ভে ভে করে। তাহলে মা দিয়া কি পড়বা? মা দিয়া মাইটোকন্ড্রিয়া, দেখো মা দিয়া কি? মাইটোকন্ড্রিয়া, এক নাম্বার। এরা দিয়া কি হবে? এরা দিয়ে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এরা দিয়ে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দুই নাম্বার।
পা দিয়া দুইটা হয়, তুমি দেখো পারে দিয়া পারঅক্সিজমও হয় আর পা দিয়া প্লাস্টিডও হয়। তাহলে যদি বলি আমরা পারঅক্সিজম এবং প্লাস্টিড, যদি পাকে 3 বলি তাহলে প্লাস্টিড এবং পারঅক্সিজম দুইটাই হচ্ছে পা দিয়া। গ দিয়া হচ্ছে গোলগি বডি 4 নাম্বার, গোলগি বডিকে 4 নাম্বার, গ দিয়া গোলগি বডি 4 নাম্বার। ল দিয়ে হবে লাইসোজোম, যদি 5 লিখি আমরা তাহলে ল দিয়ে হবে লাইসোজোম, 5 নাম্বারটা লাইসোজোম। ঠিক আছে। আর এই যে ভে ভে দিয়া কি, ভেকুওল এবং ভেসিকল, ভে ভে দিয়া কি হবে, ভেকুওল এবং ভেসিকল, ভে দিয়া হবে ভেকুওল এবং ভেসিকল, মনে রাখবা ভেকুওল এবং ভেসিকল। কিন্তু মনে রাখবা এই যে এই রা দিয়া তোমাদের মাঝে মধ্যে মনে হইতে পারে রাইবোজোম মনে হয় ঝিল্লিবদ্ধ, না ভাইয়া, এই রা দিয়ে হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম কিন্তু ঝিল্লিবিহীন, রা দিয়া কিন্তু রাইবোজোম না। লাইসোজোম কিন্তু ঝিল্লিবদ্ধ, কিন্তু রাইবোজোম ঝিল্লিবদ্ধ না। এই পেজটা দিয়ে সবসময় পেজ লাগায় যে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, গোলগি বডি, লাইসোজোম, রাইবোজোম এবং প্লাস্টিড। তাহলে বলো তো কোনটা অ্যান্সার হবে, নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, গোলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, গোলগি বডি, কোনটা ঝিল্লিবদ্ধ নয় কোনটি, একটু বলো তো পিচ্চিরা, একটু বলো। রাইট, সবার আগে বলছে আকিব, বলছে অর্থি, বলছে রাইবোজোম ঝিল্লিবদ্ধ না, এটা ঝিল্লিবিহীন। আমি এজন্য আলাদা করে মার্ক করে দাগিয়ে দিছি, এটা আমাদের অনেক ভুল, আমার কিন্তু ভুল হইতো, তোমাদের জানি না তোমাদের হয় কিনা, এইটা নিয়ে পেস লাগে। এবং আমি মনে করতাম যে এই রা দিয়া মনে হয় রাইবোজোম হবে, না এই রা দিয়া রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে একটা দিয়ে কিন্তু সব চলে আসছে, আর বাকিগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। কোশ্চেনটা আসে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ, নিচের কোনটি ঝিল্লিবিহীন। নিউক্লিয়াসের 4টা পার্ট আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার তরল পদার্থকে বলি প্লাজম, আর এই যে ঘন কালো একটা অংশ থাকে মাঝখানে এটাকে নিউক্লিওলাস, আর এগুলাকে বলি ক্রোমাটিন রেটিকুলাম বা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। নিউক্লিয়াসের 4টা অংশ দেখে নিবা, পরে আসে আবারও। কোষ প্রাচীর, বলো কোষ প্রাচীর কি জড় উপাদান না জীব উপাদান, আমাকে বলো তো, জড় উপাদান না জীব উপাদান কোষ প্রাচীর, বলো তো একটু, জড় না জীব, জীব, রাইট। এটা প্রমিস বলছে, প্রমিস জড় বলছে, শ্রাদ বলছে, খালিদ বলছে রাইট, জড় উপাদান। তাহলে কোষ প্রাচীর মনে রাখবা 3টা জিনিস আছে যেটা উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, 3টা জিনিস। একটার নাম হচ্ছে কোষ প্রাচীর, এটা কখনোই প্রাণী কোষে পাওয়া যায় না। আর একটার নাম হচ্ছে মনে রাখবা প্লাস্টিড, এটা কখনোই প্রাণী। আর আরেকটার নাম মনে রাখবা কোষ গহ্বর, কোষ গহ্বর। এই কোষ গহ্বর, এই 3টা জিনিস কখনো প্রাণী কোষে পাওয়া যায় না, প্রাণীতে থাকে না, এরা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তাহলে কোষ প্রাচীর কোন কোষে পাওয়া যায়, শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, ক্লিয়ার। প্রাণী কোষে অনুপস্থিত। দেখো এটা কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এটা দেখা যায়, কোন পর্যায়ে, টেলোফেজ পর্যায়ে দেখা যায়। তুমি দেখো ফ্রেগমোপ্লাস থেকে মধ্য পর্দার সূচনা ঘটে, এই যে মাঝখানের একটা পর্দা, এই যে এইটা যেটা কন্টিনিউয়াস একদম, দেখো এটাকে বলে আমরা মধ্য পর্দা। তাহলে এই মধ্য পর্দা কোন পর্যায়ে দেখা যায়, এটা টেলোফেজ পর্যায়ে দেখা যায়, এটা ফ্রেগমোপ্লাস থেকে তৈরি হয়। ঠিক আছে, তুমি দেখো, এবং এটার মধ্যে পেকটিক অ্যাসিডও পাওয়া যায়, ফ্রেগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড পাওয়া যায়, এখানে পেকটিক অ্যাসিড পাওয়া যায় মধ্য পর্দা। তাহলে প্রথম যে পর্দাটা আসলো তার নাম মধ্য পর্দা। মধ্য পর্দার উপরে বিভিন্ন সেলুলোজ এবং হেমিসেলুলোজ পদার্থ, সেলুলোজ এবং হেমিসেলুলোজ পদার্থ জন্মাইলো, একটা পর্দার উপরে আরো কিছু পদার্থ জমা হইলো, তখন তৈরি হইলো প্রাথমিক পর্দা, যে এটার নাম হচ্ছে প্রাথমিক পর্দা। প্রাথমিক পর্দার উপরে আবার কি হয়, তুমি দেখো সেলুলোজ এবং লিগলিন জমা হয়। এই যে লিগলিন জমা হয় 3 স্তর বিশিষ্ট আরেকটা পর্দা তৈরি করে, এই যে তুমি দেখো এই পর্দাটা 3 স্তর বিশিষ্ট, একটা দুইটা তিনটা, 1 2 3 স্তর। তাহলে 3 স্তর বিশিষ্ট যে পর্দা একদম লাস্টে তৈরি হয় তার নাম সেকেন্ডারি পর্দা। তাহলে সেকেন্ডারি পর্দা কিন্তু সেকেন্ডারি মানে 2 নাম্বার না, এটা 3 নাম্বার পর্দা এবং 3 স্তর বিশিষ্ট। এর সবচেয়ে প্রথম পর্দার নাম হচ্ছে মধ্য পর্দা, দ্বিতীয় পর্দার নাম হচ্ছে প্রাথমিক পর্দা, আর 3 নাম্বার পর্দার নাম হচ্ছে সেকেন্ডারি পর্দা। তুমি দেখো প্রাথমিক পর্দা এবং সেকেন্ডারি পর্দার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, গ্যাপ, এই গ্যাপটাকে আমরা বলি পিট পেয়ার, এটার নাম হচ্ছে পিট পেয়ার বলি। এই যে গ্যাপ, এই গ্যাপটাকে আমরা বলি পিট পেয়ার। তাহলে পিট পেয়ার কাদের কার মধ্যে পাওয়া যায় না, আমাকে একটু বলো তো, একটু ছবি দেখে বলো, পিট পেয়ার কাদের মধ্যে পাওয়া যায় না, কোন পর্দায় পিট পেয়ার পাওয়া যায় না বলো তো, মধ্য পর্দায়, প্রাথমিক পর্দায় না সেকেন্ডারি পর্দায়, কোনটাতে কোনো পিট পেয়ার পাওয়া যায় না, কোনটাতে কোনো পিট পেয়ার পাওয়া যায় না, পিট পেয়ার, পিট পেয়ার পাওয়া যায় না মধ্য পর্দায়। তুমি দেখো মধ্য পর্দার মধ্যে কোনো গ্যাপ নাই, দেখছো কোনো গ্যাপ নাই, কিন্তু প্রাইমারি পর্দার মাঝখানে যে গ্যাপ আছে, সেকেন্ডারি পর্দার মাঝখানে গ্যাপ আছে, তাহলে পিট পেয়ার পাওয়া যায় প্রাইমারি এবং সেকেন্ডারি পর্দায়। মধ্য পর্দার কোনো গ্যাপ না থাকার কারণে মধ্য পর্দায় কোনো পিট পাওয়া যায় না, ক্লিয়ার তো এইটুকু। সেকেন্ডারি পর্দা অনেক পরে তৈরি হয়, সেকেন্ডারি পর্দাটা অনেক পরে তৈরি হয়, এই জন্য সকল কোষে সেকেন্ডারি পর্দা। আচ্ছা ভাইয়া,
কারণ মনে মাইক্রোফোনটা অন হয়ে গেছে। তাহলে মনে রাখবা পিট পেয়ার শুধুমাত্র পাওয়া যায় না মধ্য পর্দা, বাকি দুইটাতে পাওয়া যায়। এখন তুমি দেখো এই যে সেকেন্ডারি পর্দাটা, এই যে সেকেন্ডারি পর্দা, এই তিনটা পর্দা, এটা ভাজক টিস্যুতে কখনো তৈরি হয় না। এটা পাওয়া যায় কিন্তু স্থায়ী টিস্যুর মধ্যে। দেখো জাইলেম, ফাইবার, ট্রাকিড, এগুলা কিন্তু স্থায়ী টিস্যু, মনে রাখবা। তাহলে স্থায়ী টিস্যুর মধ্যে সেকেন্ডারি টিস্যু পাওয়া যায়, কারণ স্থায়ী টিস্যুর বিভাজন হয় না। আর ভাজক টিস্যু বিভাজন হয়ে যাওয়ার কারণে কিছুদিন পর পর কি হয়ে যায়, তার বিভাজন হইলে তখন আর সেকেন্ডারি পর্দা তৈরি হওয়ার সময় পায় না। তাহলে ভাজক টিস্যুতে প্রাইমারি পর্দা পাওয়া, সরি, সেকেন্ডারি পর্দা পাওয়া যায় না। সেকেন্ডারি পর্দা পাওয়া যায় স্থায়ী টিস্যুর মধ্যে। এবং সেকেন্ডারি পর্দা তোমরা জানো এই যে 3 স্তর বিশিষ্ট, 1 স্তর, 2 স্তর, 3 স্তর, আর বাকি সবগুলা কিন্তু 1 স্তর বিশিষ্ট। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, আর এগুলা ছত্রাক এবং ব্যাকটেরিয়া যখন পড়বো আমরা, আবারও পড়বো, এখানে আমরা একটু আবার দেখে নেই। ছত্রাক কাইটিন আর ব্যাকটেরিয়া হচ্ছে লিপোপ্রোটিন। ছত্রাক কাইটিন এবং ব্যাকটেরিয়া লিপোপ্রোটিন। আচ্ছা ভাইয়া কেউ আছেন? হ্যালো, হ্যালো হ্যালো। ভাইয়া। ওই কারো মনে হয় মাইক্রোফোনটা অন হয়ে গেছে কিনা। ঠিক আছে। ওকে, তাহলে তোমরা দেখো এই যে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটার প্রাচীর কি দিয়ে তৈরি, এটা বারবার পড়া হবে তোমাদের, তাও তোমরা দেখে নিও। তাহলে আমরা বুঝলাম যে একমাত্র 3 স্তর বিশিষ্ট পর্দা কোনটা, সেকেন্ডারি পর্দা। তাহলে প্রাইমারি পর্দা কিন্তু প্রথম পর্দা নয়, প্রথম তৈরি হয়েছে মধ্য পর্দা। প্রাইমারি পর্দা হচ্ছে 2 নাম্বার পর্দা, আর সেকেন্ডারি পর্দার নাম হচ্ছে 3 নাম্বার পর্দা। সেকেন্ডারি মানে 2 নাম্বার, এটা 3 নাম্বার পর্দা। এই যে এখানে দেখো পার্থক্যটা আছে। মধ্য পর্দা প্রথম স্তর, প্রাথমিক পর্দা এটা 2 নাম্বারে তৈরি হয়, দ্বিতীয় স্তর, সেকেন্ডারি পর্দা তৃতীয় স্তর। ক্লিয়ার জিনিসটা? সেকেন্ডারি পর্দা থাকে না ভাজক টিস্যুর মধ্যে, খুব ইম্পর্টেন্ট। আর থাকে কিন্তু স্থায়ী টিস্যুর মধ্যে, মনে রাখবা। এগুলা থাকে কোন টিস্যুতে, স্থায়ীতে থাকে। স্থায়ীতে থাকে, ভাজকে থাকে না, স্থায়ীতে থাকে। তো কাইটিনও এক ধরনের কি ভাইয়া, তোমার কাইটিন হচ্ছে এক ধরনের শর্করা, পলিস্যাকারাইড। এগুলো যখন শক্ত হয়ে যায় তখন সেটা কিউটিকল হয়ে যায়। ওকে, তুমি দেখো মধ্য পর্দা সব ভাজক তাই স্থায়ী সব টিস্যুতে পাওয়া যায়, প্রাথমিক পর্দাও সব টিস্যুতে পাওয়া যায়, কিন্তু সেকেন্ডারি প্রাচীর ভাজক টিস্যুতে পাওয়া যায় না। এটা মনে রাখবে, এটা খুব ব্যতিক্রমী জিনিস। সেকেন্ডারি পর্যায়ে ভাজক টিস্যুতে পাওয়া যায় না, স্থায়ীতে পাওয়া যায়। এটা 1 স্তর বিশিষ্ট, 1 স্তর বিশিষ্ট, এটা তোমাদের দেখাইছিলাম 3 স্তর বিশিষ্ট। আর পিট পেয়ার থাকে, থাকে না শুধুমাত্র মধ্য পর্দায়, নয়, থাকে না, আর বাকি দুইটাতেই থাকে। তাহলে পিট পেয়ার শুধুমাত্র মধ্য পর্দায় থাকে না। কোষ প্রাচীরের গঠনের একককে আমরা প্রথমত সেলুলোজ বলি, কিন্তু যদি আসে যে মৌলিক একক কি, মৌলিক একক যদি আসে তখন বলবা মাইসেলি। আর যদি এমনিতে গঠন আসে তাহলে বলবা সেলুলোজ। মাইসেলি না থাকলে সেলুলোজ দিবা। এই সেলুলোজ আবার তৈরি হয় বিটা ডি গ্লুকোজ থেকে। সেলুলোজ তৈরি হয় আবার বিটা ডি গ্লুকোজ থেকে, অনেক বিটা ডি গ্লুকোজ মিলিত হয়ে সেলুলোজ তৈরি করে। তাহলে বিটা ডি গ্লুকোজ মিলে সেলুলোজ তৈরি করে, অনেক সেলুলোজ একসাথে হয়ে সেলুলোজ চেইন তৈরি করে, এগুলো আবার মাইসেলি তৈরি করে, এরপরে মাইক্রোফাইবিল, এরপরে আর এগুলো আস্তে আস্তে বড় হয় ম্যাক্রোফাইবিল, এরপরে কি হয় সেলুলোজ ফাইবার, এরকম ফাইবারের মতো তৈরি হয়ে যায়, ফাইবার বা তন্তুর মতো তৈরি হয়ে যায়। তাহলে যদি বলে কোষ প্রাচীরের কি দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে। যদি বলে মৌলিক একক কি, বলবা মাইসেলি। ক্লিয়ার জিনিসটা? ওকে। আর সেলুলোজ তৈরি হয় বিটা ডি গ্লুকোজ দিয়ে, এটা সেল কেমিস্ট্রি চ্যাপ্টারে তোমরা দেখবা। প্রোটোপ্লাজমের চলন, তাহলে আমরা বলছিলাম প্রোটোপ্লাজ কাকে বলে, কোষ, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটাকে একত্রে বলি প্রোটোপ্লাস্ট। এবং তার ভিতরে যে তরল পদার্থ তারে বলি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাস্টের তরলকে আমরা বলি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাস্টের তরলের নামই হচ্ছে প্রোটোপ্লাজম। এবং এই প্রোটোপ্লাজম মাঝে মধ্যে দেখো যে কোনো একদিকে ঘুরতেছে, যে কোনো একদিকে যদি ঘুরে, ঘড়ির কাঁটার দিকে, তখন তারে বলি আমরা একমুখী আবর্তন। আর এমন যদি হয় যে ঘড়ির কাঁটার একটা এদিকে ঘুরতেছে প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজমের কিছু অংশ উল্টা দিকে ঘুরতেছে, কিছু অংশ এই দিকে ঘুরতেছে, কিছু এই দিকে, কিছু এই দিকে, উল্টা পাল্টা যদি আবর্তন করে, তখন সেটাকে বলি আমরা বহুমুখী আবর্তন। এটা পাতাজাজির মধ্যে পাওয়া যায়, এর মধ্যে পাওয়া যায়। ইউগ্লেনা এক ধরনের শৈবাল ভাইয়া। তাহলে উদাহরণটা, প্লাজমা মেমব্রেনের গঠন। দেখো প্লাজমা মেমব্রেন সম্পর্কিত 2টা মডেল যদি পড়ো তাহলে এই 2টা মডেল পড়া লাগে, যে স্যান্ডউইচ মডেল সর্বপ্রথম কে আবিষ্কার করেন, আর ফ্লুইড মোজাইক মডেল কে আবিষ্কার করেন। স্যান্ডউইচ মডেলটা এরকম ছিল, স্যান্ডউইচ তোমরা জানো দুই পাশে পাউরুটি, মাঝখানে হচ্ছে একটু চিকেন বা ডিম দেওয়া থাকে, তাই না? তো তুমি দেখো দুই পাশে আগে বলছিলেন দুই পাশে থাকে লিপিড আর মাঝখানে থাকে প্রোটিন, তাহলে এটা স্যান্ডউইচের মতো না? এই মতবাদটা দেন ডেনিয়েল এবং ডেভসন। ডেনিয়েলি এবং ডেভসন দেন ওই যে স্যান্ডউইচ মতবাদ।
আর ফ্লুইড মোজাইক মডেল মতবাদ দেন হচ্ছে, তোমরা অনেকবার পড়ছো, সিঙ্গার এবং নিকেলসন। তো এখন মনে রাখবা কত সালে দেন, 1972 সালে। 1972 সালে মনে রাখবা। তোমাদের বইয়ের দুইটা মডেল আছে, দুইটা মডেল, একটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আর আরেকটার নাম হচ্ছে ডিএনএর ডাবল হেলিক্স মডেল। ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার হয় আমাদের মুক্তিযুদ্ধের পরের বছর, দেখো কত সালে, 1972 সালে। ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করা হয় 1972 সালে। আর ডিএনএ ডাবল হেলিক্স মডেল যেটা আমরা বলি, ডাবল হেলিক্স মডেল, এটা আবিষ্কার হয় ভাষা আন্দোলনের ঠিক পরের বছর। বলতো ডাবল হেলিক্স মডেল কবে কবে? রাইট, প্রথমে মামুন বলছে ভাষা আন্দোলনের ঠিক পরের বছর, কত? ভাষা আন্দোলন 1952, এটা আবিষ্কার হয় 1953। তাহলে মুক্তিযুদ্ধের পরের বছর ফ্লুইড মোজাইক মডেল, আর ভাষা আন্দোলনের পরের বছর হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এটা কখনো ভুলবা না, ঠিক আছে? একটা মুক্তিযুদ্ধের পরে আরেকটা, এই দুইটা কিন্তু নাম আসে, সাল আসে দুইটাতেই, দুইটাই খুব ইম্পর্টেন্ট। তাহলে নামগুলা পড়ো, বাকিটা একটু দেখে নিবা। একক পর্দা হাইপোথিসিস কি এটা। এখন দেখো, এই যে এটা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি বলি আমরা। এই যে এই একটা স্তর, এই আরেকটা স্তর, তুমি দেখো দুইটা স্তর। আর প্রত্যেকটা স্তরে এই যে গোল্লা গোল্লা কিছু জিনিস এবং এরকম মাথাওয়ালা, এগুলাকে বলা হয় ফসফোলিপিড। এই যে এগুলাকে বলা হয় ফসফোলিপিড। তাহলে এই প্রান্তে ফসফোলিপিডের একটা লেয়ার, এই প্রান্তে ফসফোলিপিডের আরেকটা লেয়ার তৈরি হয়। তাহলে বলো তো, যে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে যে লিপিড বাইলেয়ার বলি আমরা, এই লিপিড বাইলেয়ার কি দিয়ে তৈরি? বলো তো, এই লিপিড বাইলেয়ার কি দিয়ে তৈরি? লিপিড বাইলেয়ার কি দিয়ে তৈরি বলো? লিপিড বাইলেয়ার তৈরি হয় ফসফোলিপিড দিয়ে, রাইট? তাহলে এগুলো হচ্ছে ফসফোলিপিড। তুমি দেখো ফসফোলিপিডের মাঝে মাঝে এরকম কিছু জিনিস পাওয়া যায়, এই যে কিছু জিনিস পাওয়া যায়, এগুলোকে বলি আমরা কোলেস্টেরল। তাহলে দুই রকম লিপিড পাওয়া যায়, একটা হচ্ছে ফসফোলিপিড আর একটা হচ্ছে কোলেস্টেরল। তাহলে সেল মেমব্রেনে দুই রকম লিপিড পাওয়া যায়। সেল মেমব্রেনে দুই রকম লিপিড পাওয়া যায়, একটাকে আমরা ফসফোলিপিড আর একটা বলি কোলেস্টেরল। তিন রকম প্রোটিন পাওয়া যায় নরমালি। একটা প্রোটিন আছে একদম বাইরের দিকে থাকে, আরেকটা প্রোটিন আছে একটু ভিতরের দিকে ঢুকে থাকে, আর আরেকটা প্রোটিন আছে দুইটা স্তর জুড়েই থাকে। যেটা একদম বাইরের দিকে প্রোটিনটা থাকে, এই বাইরের দিকে প্রোটিনটাকে আমরা বলি এই পেরিফেরাল প্রোটিন। এটার নাম হচ্ছে, দেখো এই পেরিফেরাল প্রোটিন, এইটাকে যদিও বলছে পেরিফেরালটা একদম বাইরে থাকে, বা আমরা এটাকে বলি বহিস্থ প্রোটিন। আর এইটাকে আমরা বাংলায় যদি বলি, বাংলায় বলি আমরা, আমরা এটাকে বলি আমরা লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, উচ্চতর বইয়ে লিপিড সম্পৃক্ত প্রোটিন আর পেরিফেরাল প্রোটিনকে একই সাথে দিয়ে দিছে। আর একটা প্রোটিন আছে যেটা দুই স্তর জুড়েই থাকে, তুমি দেখো এটা এই লেয়ার এবং এই লেয়ার, দুইটা লেয়ার জুড়েই থাকে। এইটাকে আমরা বলি ইন্টেগ্রাল প্রোটিন। এটা খুব ইম্পর্টেন্ট, ইন্টেগ্রাল প্রোটিন। এই ইন্টেগ্রাল প্রোটিনের ভালো একটা কাজ হচ্ছে কি জানো, সে সেল মেমব্রেনের ভিতর দিয়ে একটা পদার্থকে ভিতরে ঢুকায় বা আরেকটা পদার্থকে বাইরে বের করে দেয়, তখন এই এটাকে আমরা বলি চ্যানেল প্রোটিন। তাহলে ইন্টেগ্রাল প্রোটিন এক ধরনের চ্যানেল প্রোটিন হিসেবে কাজ করতে পারে। ইন্টেগ্রাল প্রোটিন চ্যানেল প্রোটিন হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারছো কি না? ইন্টেগ্রাল প্রোটিন এইটাকে চ্যানেল প্রোটিনও বলতে পারি। তাহলে চ্যানেল প্রোটিন এক ধরনের ইন্টেগ্রাল প্রোটিন। তাহলে আমরা বলতে পারি পেরিফেরাল প্রোটিন পাওয়া যায় বা বহিস্থ প্রোটিন পাওয়া যায়, ইন্টেগ্রাল প্রোটিন পাওয়া যায়। আর কিছু গোলাকার, সেটাকে গ্লোবিউলার বলি আমরা মাঝে মধ্যে, দরকার নাই তোমাদের, তুমি ইন্টেগ্রাল এবং পেরিফেরাল এই দুইটা মনে রাখো, ঠিক আছে? আর তুমি দেখো এগুলোর নাম হচ্ছে শর্করা, এই যে গাছের মতো জন্মাইছে এগুলোর নাম হচ্ছে শর্করা, বা শর্করাকে আমরা বলি গ্লাইকো। তুমি দেখো প্রোটিনের উপর থেকে এটা হয়েছে এই শর্করাটা, তাই এটাকে বলি গ্লাইকো প্রোটিন। আর এই শর্করাটা হয়েছে লিপিডের উপর থেকে, এই যেগুলো ফসফোলিপিড ছিল, আর লিপিডের উপর থেকে হলে তার নাম গ্লাইকোলিপিড। তাহলে দুই রকমের শর্করা পাওয়া যায়, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স বলা হয়। তাহলে গ্লাইকোক্যালিক্স হচ্ছে, গ্লাইকোক্যালিক্স হচ্ছে কি তোমার গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দুইটা মিলে তৈরি হয়। তাহলে দুই রকম শর্করা পাইলাম, গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড। দুই রকম লিপিড পাইলাম, ফসফোলিপিড এবং কোলেস্টেরল। দুই রকম প্রোটিন পাইলাম, ইন্টেগ্রাল প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। এইটুকু মনে রাখো। এখন যেটা হচ্ছে ফ্লুইড মোজাইল কেন বলি আমরা, আলফা হেলিক্সের কাজ, এটা সিগন্যাল ট্রান্সফার করে ভাইয়া, সিগন্যাল ট্রান্সফার করে। ওকে, এখন তুমি দেখো, তোমরা একটা জিনিস, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কাকে বলে? এই ফসফোলিপিডটা এই ফসফোলিপিডের জায়গায় লাফ দিয়ে যাইতে পারে, এই ফসফোলিপিডটা আবার লাফ দিয়ে এর জায়গায় চলে আসে, মানে তারা স্থান পরিবর্তন করতে পারে। একটা ফসফোলিপিড এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। যখন মুভ করে তুমি দেখো তাদের মধ্যে এইরকম একটা মুভমেন্ট হয়,
যখন মুভ করে তাদের মধ্যে মুভমেন্টটা হচ্ছে এই ফসফোলিপিড, এরা পরস্পর এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আমি লিখে দিচ্ছি, দেখো, এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করে কে? ফসফোলিপিড অণুটাই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করে। আর এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট থাকার কারণে মনে হয় যে কোনো কিছু কি করছে, দৌড়াচ্ছে, তখন দেখবা এটাকে মোজাইকের মতো দেখায়। ফ্লোরের যে মোজাইক দেখি আমরা, মোজাইকের মতো দেখায়, এই জন্য আমরা এটাকে বলি ফ্লুইড মোজাইক মডেল। তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হয় বিদায় সেটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি। তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করে কে? ফসফোলিপিডে করে। আর ফসফোলিপিড গুলো যখন নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, এইটাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ। আরেকজন বলছে বাংলা ডান্স রিবাত বলছে বাংলা ডান্স, বাংলা ডান্সও চিনে। ওকে, তাইলে গঠন গেল এটা। মাইক্রোভিলাই কি, ডেজমোজুম কি, ফেগোসাইটিক ভেসিকল কি, পেনুসাইটিক ভেসিকল কি, এগুলা দেখার জিনিস। মাইক্রোভিলাই কাকে বলে? একটা কোষের প্লাজমা মেমব্রেন যদি ভিতরের দিকে ভাঁজ হয়ে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, এইটাকে আমরা বলি মাইক্রোভিলাই। এমভি মানে মাইক্রোভিলাই। তাহলে প্লাজমা মেমব্রেন যদি ভিতরের দিকে আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, তাহলে তার নামই হচ্ছে মাইক্রোভিলাই। ডেজমোজুম কাকে বলে? দেখবা প্রত্যেকটা কোষ থেকে এরকম কিছু ফাইবার তৈরি হয়, তন্তু তৈরি হয়, যেটা দিয়ে দুইটা কোষ পরস্পর যুক্ত থাকে। দুইটা কোষের মাঝখানের যে কানেকশন, দুইটা কোষের মাঝখানের কানেকশনটাকে আমরা বলি ডেজমোজুম। তাহলে ডেজমোজুম হচ্ছে এক ধরনের কানেকশন দুইটা কোষের। ফেগোসাইটিক ভেসিকল কাকে বলে? তোমরা যেন কোষও মাঝে মধ্যে খাবার গ্রহণ করে, ধরো কোষ একটা কঠিন বস্তুকে গ্রহণ করছে, কঠিন বস্তুকে গ্রহণ করার পরে তার বাহিরে একটা আবরণী তৈরি করছে। তাহলে কঠিন বস্তু যখন গ্রহণ করে, গ্রহণ করার পরে যখন সে আবরণী তৈরি করে ফেলে, তার নাম বলি ফেগোসাইটিক ভেসিকল। তাহলে মনে রাখবা, যদি কোনো কোষ কঠিন বস্তু গ্রহণ করার পরে সেটাকে আবরণীবদ্ধ করে ফেলে ভিতরে নেওয়ার পর, তখন সেটাকে ফেগোসাইটিক ভেসিকল। আর যদি কোনো একটা কোষ তরল পদার্থ গ্রহণ করে, তরল পদার্থ গ্রহণ করে তার বাইরে আবরণী তৈরি করে, তখন সেটা বলে আমরা পিনুজুম। তাহলে পিনু দিয়া মনে রাখবা পানি, পানি গ্রহণ করে যদি সে আবরণ তৈরি করে, তাহলে তার নাম পিনুসাইটিক ভেসিকল। আর যদি কঠিন পদার্থ গ্রহণ করে তারপর সে আবরণী তৈরি করে, একটা কঠিন পদার্থ ভিতরে নেওয়ার পর সে আবরণী তৈরি করে ফেলে, এটাকে বলি আমরা ফেগোসাইটিক ভেসিকল। তরল পদার্থ গ্রহণ করার পরে আবরণী তৈরি করে ফেললো, এটা পিনুসাইটিক ভেসিকল। ওকে, তাহলে ফেগোসাইটিক এবং পিনুসাইটিক ভেসিকল তোমরা বুঝতে পারছো। কোষ ঝিল্লির কাজ, কাজগুলা বাসায় দেখার জিনিস, ঠিক আছে? কোষ ঝিল্লি দিয়ে বেপন হয়, কিন্তু দুইটা কোষের কোষ ঝিল্লি দিয়ে এই যে একটা পদার্থের আসা যাওয়া হয়, এটা নিয়ন্ত্রণ করে। বৃহদাণু মানে বিভিন্ন অঙ্গাণু সংশ্লেষ করে, ফেগোসাইটোসিস এবং পিনুসাইটোসিস করে। ফেগোসাইটোসিস মানে কি? কঠিন বস্তু ভক্ষণ করার প্রক্রিয়াকে বলি ফেগোসাইটোসিস, এবং সেটাকে নিয়ে যদি সে আবরণী তৈরি করে, তখন সারে বলি আমরা ফেগোসাইটিক ভেসিকল। আর তরল বস্তু গ্রহণ করার প্রক্রিয়াকে আমরা কি বলি? পিনুসাইটিস। মনে রাখবা, একটা কোষ যখন একটা বার্গার খায় তখন সেটা ফেগোসাইটোসিস, আর একটা কোষ যখন ধরে ড্রিঙ্কস খায় তখন তার নাম পিনুসাইটোসিস। বুঝতে পারছো কিনা? তাহলে কঠিন বা বার্গার খাইছে তার নাম কি? ফেগোসাইটোসিস। আর যদি পানি খায় তাহলে তার নাম কি? পিনুসাইটোসিস। বুঝতে পারছো কিনা আমাকে বলো তো এইটুকু, ফেগো এবং পিনু বিভিন্ন এনজাইম নিঃসৃত করে। ওকে, এরপর তুমি অ্যান্টিজেন ক্ষরণ করে। অ্যান্টিজেন জিনিসটা কি? তোমরা জানো লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনের মধ্যে একটা অ্যান্টিজেন পাওয়া যায়, এটার উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপিং করি। এই যে অ্যান্টিজেন পাওয়া যায়, অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপিং করি। তাহলে ব্লাড গ্রুপিং করার ক্ষেত্রে কিন্তু প্লাজমা মেমব্রেনের ভূমিকা আছে, কারণ প্লাজমা মেমব্রেনের মধ্যেই অ্যান্টিজেন পাওয়া যায়। অ্যান্টিজেন থাকে বিধে আমরা ব্লাড গ্রুপ করতে পারি। এছাড়া মেসোজোম তৈরি করে, এরপরে তুমি দেখো স্নায়ু উদ্দীপনা পরিবহন করে। মেসোজোম কাকে বলে? ব্যাকটেরিয়া, যখন লাস্ট ক্লাসে পড়ছো তোমরা, তুমি দেখবা ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে এইরকম একটা অংশ তৈরি করে, তোমরা দেখছো এরকম একটা অংশ তৈরি করে, এইটাকে বলা হয় মেসোজোম। এটাকে বলা হয় মেসোজোম। আর যদি এইরকম হইতো, এরকম হইতো আঙ্গুলের মতো হইতো সবগুলা, তখন তার নাম কি? মাইক্রোভিলাই। এটার নাম মেসোজোম, এটার নাম মাইক্রোভিলাই। ওকে, এখন তোমাদের জন্য সেই পোল কোশ্চেন। যারা যারা বলতেছো পোল কোশ্চেন বেশি বেশি দেন, তারা যদি ভুল করো পিচ্চিরা, ঠিক আছে, মাইট দিমু একদম। মাইটটা কেমনে দিমু এটা আলোচনা সাপেক্ষে হবে। খবর আছে যদি এখন ভুল করে কেউ। ফ্লুইড মোজাইক মডেলের প্রবর্তন করেন কে? এই রাফিস, প্রমিস। এখানে দেয়া লাগবে না, ওইখানে দাও, পোলের মধ্যে অ্যান্সার করো। করো।
যারা ভুল করবে তাদের ফাঁসি চাই, ঠিক আছে? একজন বলছো যে ডেজমুজ এবং প্লাজমোডেজমাটার মধ্যে পার্থক্যটা কি? ওকে, তোমরা 77% অ্যান্সার করছো ভাইয়া। ধরো এই একটা সেল দুইটার যে কানেকশন, এইটার নাম হচ্ছে ডেজমোজোম। আর একটা কোষের কোষ প্রাচীরের ক্ষেত্রে তোমাদের বলি, ধরো এটা হচ্ছে তার কোষ প্রাচীর। কোষ প্রাচীর তো তোমরা জানো, এখানে পিট পেয়ার থাকে না? আচ্ছা, কোষ প্রাচীর দেখি আমি, তুমি দেখো এই যে, আর এটার নাম হচ্ছে সেকেন্ডারি পর্দা। এগুলো সেকেন্ডারি পর্দা। দেখো, প্রাইমারি পর্দা, সেকেন্ডারি পর্দা। পিট পেয়ার দিয়ে যখন কোনো পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করে, এটাকে বলি প্লাজমোডেজমাটা। পিট পেয়ার দিয়ে যখন কোনো পদার্থ আসা যাওয়া করে, এটাকে বলি প্লাজমোডেজমাটা। আর দুইটা কোষের মাঝখানের কানেকশনটাকে আমরা বলি ডেজমোজোম। ওকে, এটা সিঙ্গার এবং নিকেলসন ভাইয়া। কত সালে? এটা ভুল করার কথা না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ঠিক পরের বছর, 1900 কত সাল? 72 সালে। লিখিত পরীক্ষার প্রশ্ন দেখো, গঠন চাইছে, মানে ছবি আঁকতে হবে এখানে, খালি ছবি এঁকে চিহ্নিত করে দিবা, আর কিছু লাগবে না। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, এটা ছবি আঁকা লাগবে। কোষ ঝিল্লির এর পার্থক্য লেখো। রাইবোজোম কি? এটা প্রোটিনের ফ্যাক্টরি। এটা যদি বলা লাগে তাহলে এখন মাইর দিমু। রাইবোজোম যেখানেই থাকে মনে রাখবা, রাইবোজোমের কাজই প্রোটিন তৈরি করা। রাইবোজোম হচ্ছে প্রোটিনের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে প্রোটিন তৈরি হয়। এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে একজন ইঞ্জিনিয়ার থাকে একটা জিনিস তৈরি করার জন্য, ওই ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে RNA। তাহলে রাইবোজোমের ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা RNA। এই RNA সে প্রোটিন তৈরি করে রাইবোজোমের মধ্যে। এটা আবিষ্কার করেন ক্লড। রাইবোজোম ক্লড আবিষ্কার করেন। তুমি দেখো যকৃৎ কোষে, যকৃৎ মানে আমাদের লিভারের কোষে আক্রমণ করেন দেন রাইবোজোম। বিজ্ঞানী ক্লড রাইবোজোম আবিষ্কার করেন, এটাকে মাইক্রোজোমও বলা হয়, রাইবোজোমকে মাইক্রোজোমও বলা হয়। সর্বপ্রথম মাইক্রোজোম বলা হয়তো, তারপরে তার নাম রাইবোজোম দেওয়া হয়েছে। তুমি দেখো, এবং রবার্ট তার নামকরণ করেন। তাহলে ক্লড হচ্ছে যকৃৎ কোষে আবিষ্কার করেন, আর রবার্ট কি? সেটা নামকরণ করেন। আর রাইবোজোমের ভিতরে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? যেহেতু সেখানে প্রোটিন তৈরি হয়, প্রোটিন পাওয়া যায়। আর RNA, তার ইঞ্জিনিয়ারের নাম তো তোমরা জানো। রাইবোজোমের ছবি আঁকা লাগবে ভাইয়া, মাসুম ছবি আঁকা লাগবে। রাইবোজোমের ইঞ্জিনের নাম হচ্ছে RNA। তো ইকোলাইয়ের মধ্যে রাইবোজোম কতটুকু থাকে মনে রাখবা, ইকোলাইয়ের দেহের 22% হচ্ছে রাইবোজোম, 22% হচ্ছে রাইবোজোম। পলিরাইবোজোম জিনিসটা কি? অনেকগুলা রাইবোজোম যখন একসাথে থাকে তখন তারে বলি মুক্তার দানার মতো মনে হয়, তার নাম পলিরাইবোজোম বলি। আর ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, এই দুইটা অঙ্গাণু হচ্ছে, এরা খুব ধনী, এরা খুব বড় লোক। কারণ তাদের কি আছে? এই দুইটা অঙ্গাণু যাদের নিজস্ব নিজস্ব রাইবোজোম এবং DNA আছে। তাহলে এরা ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, এদেরকে আমরা অভিজাত দুইটা অঙ্গাণু বলি। কেন? কারণ তাদের নিজস্ব রাইবোজোম আছে, নিজস্ব DNA আছে। নিউক্লিয়াসের DNA ছাড়াও ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াতে কিছু DNA পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াটা কেন ইম্পর্টেন্ট? কারণ তাদের নিজেদের রাইবোজোম এবং DNA আছে। রাইবোজোম দুই রকম, তোমাদের তো বললাম 70S এ এবং 80S টা তোমরা বুঝতে পারছো। এস মানে হচ্ছে ভেটবার্গ ইউনিট। আর 70S যখন দুইটা খণ্ড হিসেবে থাকে, একটা 50 ভেটবার্গ ইউনিটে তলানি হয় আর একটা 30 ভেটবার্গ ইউনিটে হয়, কিন্তু যখন একসাথে হয় তখন পৃষ্ঠ কমে যাওয়ার কারণে সেটা 70 হয়ে যায়। 80-র এরকম 60 এবং 40, তো দুইটা একসাথে হয়ে গেলে 80 হয়ে যায়। ওকে। আর রাইবোজোম 70S কোন জায়গায় পাওয়া যায়? এটা যেন আদি কোষে সবকিছু কম কম পাওয়া যায়, এটা 70S পাওয়া যায়। এখানে 3টে RNA থাকে আর মাত্র 52 রকম অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ওকে। আর প্রকৃত কোষে সবকিছু বেশি বেশি পাওয়া যায়। প্রকৃত কোষ মানে আমাদের যেটা, প্রকৃত কোষে দেখো 80S বড়টা পাওয়া যায়, 4 রকমের RNA পাওয়া যায়, 80 রকমের প্রোটিন পাওয়া যায়। মনে রাখবা, 80S এ 80 রকমের প্রোটিন পাওয়া যায়, এটা কিন্তু মিল আছে। 80S রাইবোজোমে 80 রকমের প্রোটিন পাওয়া যায়, আর বাকি সবকিছু কিন্তু বেশি বেশি। প্রকৃত কোষে সব বেশি বেশি পাওয়া যায়। ওকে। রাইবোজোমের কাজ তুমি দেখো, রাইবোজোম প্রোটিন তৈরি করে, গ্লুকোজের ফসফোরাইলেশন করে। গ্লুকোজের ফসফোরাইলেশন মানে কি? গ্লুকোজের সাথে কিসের বিক্রিয়া ঘটায়? ফসফেটের বিক্রিয়া ঘটায়। তাহলে গ্লুকোজের সাথে যদি ফসফেট যুক্ত করা হয় তখন সেটাকে আমরা বলি গ্লুকোজের ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। ওকে। এটা গ্লুকোজের ফসফোরাইলেশন বলি আমরা এটাকে। ক্লিয়ার?
এটা স্নেহ জাতীয় মানে কি আসতে পারে, স্নেহ না দিয়ে লিপিড আসতে পারে, লিপিড জাতীয় পদার্থের বিপাকে তৈরি করে আর সাইটোক্রোম উৎপন্ন করে। সাইটোক্রোমও এক ধরনের প্রোটিন, মনে রাখবা। এবং এটা হচ্ছে পাম্প হিসেবে কাজ করে। এই পাম্প দিয়ে সে কি করে, ইলেকট্রন পরিবহন করে, ইলেকট্রন পরিবহন করে। এই সাইটোক্রোম পাম্প দিয়ে সে ইলেকট্রন পরিবহন করে। এই সাইটোক্রোম উৎপন্ন করা রাইবোজোমের কাজ, যেহেতু সাইটোক্রোম এক ধরনের প্রোটিন। মেইন কাজ যদি একটা বলে তাহলে প্রোটিন তৈরি করা, এই জন্য তাদের প্রোটিনের ফ্যাক্টরি বলা হয়। ওকে। গোলগি বডি, তুমি দেখো গোলগি বডির কয়েকটা নাম আছে। গোলগি বডি, ডিকটায়োজোম, ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া। তাহলে গোলগি বডির এটার নামটা এমনি পারবা। উনি ছিলেন একজন নিউরোলজিস্ট। গোলগি, ক্যামিলো গোলগি একজন বিজ্ঞানী, নিউরোলজিস্ট ছিলেন। উনি পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে, স্নায়ুকোষ বা নিউরনে, স্নায়ুকোষ না দিয়ে নিউরনে চলে আসতে পারে, যে গোলগি বডি আবিষ্কার করা হয় কোন কোষে, স্নায়ুকোষে বা নিউরনে আবিষ্কার করা হয়। ওকে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। দেখো গোলগি বডি তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে আমি যদি এরকম বলতে পারি যে মসৃণ ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইটা থেকে তৈরি হয় গোলগি বডি, এইটা থেকে তৈরি হয় গোলগি বডি। আর এই গোলগি বডি থেকে তৈরি হয় লাইসোজোম। কি তৈরি হয়? লাইসোজোম। বুঝতে পারছো কিনা দেখো তো। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় গোলগি বডি, আর গোলগি বডি থেকে তৈরি হয় লাইসোজোম। ও, লেখা নিয়ে অনেক কোশ্চেন, এটা সব জায়গায় থাকে ভাই। বড় ডাক্তার হইতে গেলে লেখা খারাপ করা লাগে, ঠিক আছে। আমি মনে হয় বড় ডাক্তার হইতে যাচ্ছি, চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় গোলগি বডি, আর গোলগি বডি থেকে পরবর্তীতে তৈরি হয় লাইসোজোম, ঠিক আছে। ওকে। তাহলে তুমি দেখো রাসায়নিক গঠন 60 ভাগ থাকে প্রোটিন, মানে হচ্ছে P+L, প্রোটিন লিপিড কত পার্সেন্ট, 60+40। তাহলে মনে রাখবা গোলগি বডির আবরণটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। প্রোটিন থাকে 60 ভাগ আর লিপিড থাকে 14 ভাগ। আর জি কে দিয়ে মনে রাখবা ভিটামিন কে থাকে এবং সিও পাওয়া যায়। জি, গোলগি বডি, জি দিয়ে গোলগি আর কে দিয়ে হচ্ছে জি কে, কে দিয়ে হচ্ছে কি ভিটামিন কে পাওয়া যায়, ঠিক আছে। ভিটামিন কে থাকে এখানে। ডাক্তার মানে লেখা খারাপ তা না। ওকে। তাহলে প্রোটিন এবং লিপিড কত পার্সেন্ট, 60 এবং 40, একটু মনে রেখে পড়বা। গোলগি বস্তির প্রকারভেদ, এটা নিয়ে একটু তোমাদের মধ্যে প্যাচ লাগে কিভাবে, আমি তোমাদের দেখি প্যাচটা একটু ধরাই দেওয়ার চেষ্টা করি। তুমি তো গোলগি বডির 3টা অংশ আছে, সিস্টারনি, ভেসিকল এবং ভ্যাকুয়াল। সিস্টারনি, ভেসিকল এবং ভ্যাকুয়াল। সিস্টারনি কারা? এই যে লম্বা, এগুলোর নাম হচ্ছে সিস্টারনি, লম্বাগুলোর নাম সিস্টারনি। তুমি দেখো এই যে লম্বাগুলোর নাম সিস্টারনি। এরপরে তুমি দেখো এই যে গুল্লা গুল্লা, যেগুলোর ভিতরে অন্য কিছু পদার্থ আছে, এগুলাকে আমরা বলি, এটার নাম হচ্ছে ভেসিকল, ক্ষুদ্র গহ্বর, এটার নাম ভেসিকল। আর একদম ফাঁকা যেটা, যেটার ভিতরে কিছু নাই, সেটাকে বলি আমরা ভ্যাকুয়াল। তাহলে লম্বাগুলোর নাম সিস্টারনি, গোল্লা এবং ভিতরে জিনিস আছে ওটাকে আমরা বলি ভেসিকল, আর গোল্লা কিন্তু ভিতরে কোনো জিনিস নাই, সেটাকে আমরা বলি ভ্যাকুয়াল। তাহলে সিস্টারনি, ভেসিকল এবং ভ্যাকুয়াল নিয়ে বুঝতে পারছো কিনা? এইখানে যে জিনিসটা নিয়ে প্যাচ লাগে তোমাদের, এই ভ্যাকুয়াল কার অংশ, গোলগি বডির অংশ। কিন্তু সিস্টারনি এবং ভেসিকল তুমি দেখো, এই যে পরের পেজটা দিয়ে আমি দেখাই, একটু আগে চলে যাই। তুমি দেখো তো এন্ডোপ্লাজমিক রেটিকুলার মধ্যে সিস্টারনি আছে, ভেসিকল আছে, দুইটি আছে, কিন্তু এখানে ভেসিকল নাই, আছে টিউবিউল, ভ্যাকুয়াল নাই, টিউবিউল আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পাওয়া যায় টিউবিউল, আর গোলগি বডির মধ্যে পাওয়া যায় ভ্যাকিউল। গোলগি বডিতে পাওয়া যায় ভ্যাকিউল, গোলগি বডি ভ্যাকিউল, গোলগি বডি ভ্যাকিউল, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে তুমি দেখো এটা প্রশ্নটা আসে কিভাবে, যে নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ নয়? তোমরা আমাকে চ্যাট বক্সে জানাবা। ওকে, তুমি দেখো সিস্টারনি, ভেসিকল, ভ্যাকুয়াল, টিউবিউল, কোনটা বলো তো? নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ নয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ নয় কোনটা? যারা বলতেছে টিউবিউল, অর্থে বলছে টিউবিউল, মুন্না টিউবিউল না রে ভাই, টিউবিউল তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ নয় কোনটি? প্রশ্নটা তোমাকে পেস লাগবে এই জায়গাটা দিয়া, এইখানে তোমাকে পেস লাগাবে ভাইয়া। এই যে ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল গোলগি বডির অংশ, আর ভেসিকল ওই টিউবিউল কার অংশ? টিউবিউল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। ও, তোমরা বুঝো নাই, আমি একসাথে লিখে দিই তাইলে বুঝবা। তাইলে ইয়ার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। ওইখানেও কি পাওয়া যায়, সিস্টারনি পাওয়া যায়, সিস্টারনি পাওয়া যায়,
ওখানে ভেসিকল পাওয়া যায়, ওখানে পাওয়া যায় টিউবিউল, ওখানে টিউবিউল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি দেখো পার্থক্যটা কোন জায়গায় করা হয়েছে, যে টিউবিউলের মধ্যে আর এই ভ্যাকুওলের মধ্যে, বাকি দুইটা কিন্তু সেম থাকে। এই জন্য তোমরা এই পেজটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। অনেকে রং বলছে, সবার নাম তো আসে না। ঠিক আছে, রাইবোজোমের যদি গোলগি বডির কাজ কি, তাহলে তুমি দেখো গোলগি বডির কাজ হচ্ছে মেইনলি সে কোনো কিছুকে প্যাকেট করে। ধরো কোম্পানি থেকে একটা জিনিস বানানো হয়েছে, গোলগি বডি সেটাকে প্যাকেট করে দেয় ঠিক আছে, তো অনেকগুলা এনজাইম যখন একসাথে থাকে, অনেকগুলা এনজাইম যখন ধরো অনেক এনজাইম তৈরি হয়েছে, এই এনজাইম গুলাকে প্যাকেট করে কে, গোলগি বডি। তখন এনজাইমের প্যাকেটকে আমরা বলি লাইসোজোম। ক্লিয়ার জিনিসটা? তার মানে আমরা বলতে পারি সে লাইসোজোম তৈরি করে, এনজাইম গুলাকে প্যাকেট করে, লাইসোজোম তৈরি করে কে, গোলগি বডি। তাহলে প্যাকেজিং এর কাজ করে সে, লাইসোজোম তৈরি করে, প্যাকেট করে। এরপরে কোষ বিভাজনের সময় সে কোষ প্লেট তৈরি করে, ভিটামিন সি সঞ্চয় করে। এছাড়া আরেকটা জিনিস কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ঠিক আছে, ট্রাফিক পুলিশ মানে কি, গোলগি বডি যে কোনো কাজকে নির্ধারণ করে দেয় সে কোন দিকে হবে। ধরো আমরা রাস্তা দিয়ে গেলে ট্রাফিক পুলিশ করে কি, বাঁশি দিয়া বলে গাড়ি এদিকে আটকাও, এদিকে এই রাস্তা দিয়ে গাড়ি যাবে না, এই দিক দিয়ে গাড়ি যাবে। তখন গোলকিপার করে কি, সেলের মধ্যে বলে যে এই বিক্রিয়াটা এই দিকে হবে, এই বিক্রিয়াটা এই দিকে হবে, এই বস্তুটা এই দিকে যাতায়াত করবে। গোলকিপারের এই কাজের জন্য গোলকিপারকে বলা হয় ট্রাফিক পুলিশ। তাহলে কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? হ্যাঁ, গোলকিপারে তো টাকা নেই, হ্যাঁ, হয়তো কোষ থেকে কোনো বেনিফিট সে পায়। তাহলে কোষের ট্রাফিক পুলিশ কারে বলা হয়, গোলকিবডিকে। গোলকিবডি কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়, কারণ এখানে শর্করা তৈরি হয়, শর্করা তৈরি হবে তার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে প্রোটিনের ফ্যাক্টরির নাম রাইবোজোম, প্রোটিনের ফ্যাক্টরির নাম রাইবোজোম, কার্বোহাইড্রেটের ফ্যাক্টরির নাম গোলকিবডি, কার্বোহাইড্রেটের ফ্যাক্টরির নাম গোলকিবডি। ক্লিয়ার? কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি নাম গুলো। এছাড়া তাকে ট্রাফিক পুলিশ বলা হয়। সে এছাড়া তাকে আরেকটা জিনিস বলা হয়, প্যাকিং করে, তো এই জন্য তারা বলা হয় প্যাকেজিং সেন্টার বলা হয়। কোষের প্যাকেজিং সেন্টার কোনটাকে বলা হয়, প্যাকেজিং সেন্টার বলা হয় গোলগি বডিকে, ট্রাফিক পুলিশ বলা হয় গোলগি বডিকে, কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি বলা হয় গোলগি বডিকে। আর এনজাইম গুলাকে প্যাকেট করলে লাইসোজোম তৈরি হয়, তৈরি করে। অপ্রোটিন মানে কি, অপ্রোটিন মানে প্রোটিন নয় এমন কিছু। তাহলে শর্করা এটা প্রোটিন নয়, এজন্য সে শর্করা তৈরি করে, প্রোটিন তৈরি করে না সাধারণত। আর একরোজোম কাকে বলে, শুক্রাণুর মাথার মধ্যে টুপির মতো একটা জিনিস পাওয়া যায়, যে এরকম টুপির মতো, এই টুপির মতো এই অংশটাকে আমরা বলি একরোজোম। তাহলে শুক্রাণুর যে একরোজোম এটা তৈরি করে কে, গোলগি বডি। তাহলে গোলগি বডি শুক্রাণুর মাথা যে টুপির মতো একটা অংশ আছে একরোজোম, তুমি দেখো এই যে একরোজোমটা তৈরি করে গোলগি বডি। ওকে, ওটার নাম সেম নামগুলা ভাই, এই ডিওজোম গুলার নামগুলা। ওকে, দেখো লাইসোজোম। আমি ঘুম আসলে যেটা করি, ধরো অনেকে বলে যে ভাই ঘুম আসলে কি কি কেমনে কি করব। আমাদের নিউরন গুলা যখন একদম কি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কাজ করতে চায় না, সে যখন নিউরন যখন ঘুমায় যায়, ব্রেন ঘুমায় যায়, তখন আমাদের ঘুম পায়। এখন চিন্তা করো, ধরো তুমি যদি দেয়ালের মধ্যে একটা ঢুস দাও, তাহলে তোমার একটা মাথা ব্যথা বা একটা ব্যথা শুরু হবে। এই ব্যথা ফিল করতে যাইয়া দেখবা তোমার নিউরন গুলো এক্সাইটেড হয়ে গেছে, তখন তোমার ঘুম চলে যাবে। এই জন্য যারা যাদের ঘুম আসছে, সামনের দেয়ালের মধ্যে, টেবিলের মধ্যে, ফ্যানের মধ্যে, ঠিক আছে, মাথার একটা ধাক্কা দাও, ঢুস দাও, দেখবা তোমার ঘুম চলে গেছে একদম। ঠিক আছে, ঘুম কি চলে গেছে কিনা বলো তো? এই কাজটা করার পরে আমাকে বলো যে তুই ঘুম পাচ্ছে কিনা তোমাদের, বলো এটা ঘুম পাচ্ছে কিনা তোমাদের। মাথা তো ফাটলে তো আরো ভালো, তাহলে একদম আর ঘুম আসবে না এটা করবা না, ওকে। পরে মা বাপ ক্লাস অফ করে দিব যাই হোক, এটা করার জন্য বলেন, এর ঘুম না যাবে তো, অনেকের ঘুম গেছে কিন্তু। আচ্ছা যাই হোক, লাইসোজোম বলো তো এটা কি জিল্লিবদ্ধ না জিল্লিবিহীন অঙ্গাণু, বলো এটা কি জিল্লিবদ্ধ না জিল্লিবিহীন অঙ্গাণু, জিল্লিবদ্ধ না জিল্লিবিহীন? লাইসোজোম কি জিল্লিবদ্ধ না জিল্লিবিহীন? আরে পাগলের পাগল দেখো, পাগলের ল দিয়া কি ছিল, লাইসোজোম। এটা জিল্লিবদ্ধ অঙ্গাণু। তুমি দেখো এটা আবিষ্কার করেন দা দুবে। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়, তোমাদের বলছিলাম কিনা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হয় গোলগি বডি, আর এই গোলগি বডি থেকে তৈরি হয় কি, লাইসোজোম। লাইসোজোম। তাহলে আলটিমেটলি লাইসোজোম তৈরি হয় গোলগি বডি থেকে, আর গোলগি বডি থেকে গোলগি বডি তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলামও লাইসোজোম তৈরি করে। ডিরেক্ট যদি বলি তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম তৈরি করে বলতে পারি আমরা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এবং গোলগি বডি কর্তৃক প্যাকেটজাতকৃত। ওকে, ঝিল্লিবিহীন না রে সাইমা, ঝিল্লিবিহীন না ভাইয়া, ঝিল্লিবদ্ধ এটা।
ওকে, তুমি দেখো লাইসোজোম কাদের ক্ষেত্রে বেশি থাকে। লাইসোজোম মানে কি, তার ভিতরে প্রচুর এনজাইম আছে। এই এনজাইমগুলো কোনো কিছুকে মেরে ফেলতে পারে। এজন্য শ্বেত রক্তকণিকার মধ্যে বেশি পাওয়া যায়, কারণ শ্বেত রক্তকণিকা জীবাণু মারে। জীবাণু মারে কি দিয়া? এই লাইসোজোম দিয়ে। এজন্য লাইসোজোম কোথায় বেশি পাওয়া যায়? শ্বেত রক্তকণিকা অথবা হোয়াইট ব্লাড সেলের মধ্যে পাওয়া যায়। আর আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে, আরবিসি মানে লোহিত রক্তকণিকাতে কোনো লাইসোজোম থাকে না। আর উদ্ভিদ কোষের লাইসোজোমকে আমরা স্পেরিওজোম বলি বা অলিওজোম বলা হয়। তাহলে স্পেরিওজোম আর অলিজোম আলটিমেটলি লাইসোজোম। উদ্ভিদ কোষে বিধায় তার নামটা একটু আলাদা। খালিদ আমারে টেস্ট করছে না, পোলাওয়ান পাকনা হয়ে গেছে বেশি। এনজাইম, লাইসোজোমের এই যে লাইসোমের ভিতরে 40 থেকে 50 রকমের এনজাইম থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। লাইসোজোমের ভিতরে 40 থেকে 50 রকমের এনজাইম থাকে, দেখো 40 থেকে 50 রকমের এনজাইম থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। 40 থেকে 50 রকমের এনজাইম করে থাকে। এখন দেখো স্টেবিলাইজার কি আর লেবিলাইজার কি। লাইসোজোম স্টেবিলাইজার এবং লাইসোজোম লেবিলাইজার। আচ্ছা তুমি তো জানো এটা হচ্ছে লাইসোজোমের মেমব্রেন। ওকে, এটা ধরো লাইসোজোমের একটা বাইরের পর্দা। এখন এই পর্দার মধ্যে কিছু পদার্থ আছে লাইসোজোমের পর্দার মধ্যে অ্যাটাচ থাকে, থেকে লাইসোজোমের পর্দাটাকে শক্ত করে দেয়, যাতে লাইসোজোমের এনজাইমগুলো বাইরে বের হয়ে না আসতে পারে। তাহলে লাইসোজোমের পর্দার মধ্যে কিছু পদার্থ থেকে পর্দাটাকে শক্ত করে দেয়, যাতে লাইসোজোমের এনজাইম বাইরে আসতে না পারে। এগুলাকে বলি আমরা স্টেবিলাইজার। আর লেবিলাইজার কি? লেবিলাইজার হচ্ছে যারা লাইসোজোমের পর্দাটাকে ছিদ্র করে এনজাইমগুলোকে বের হইতে সহায়তা করে, সেগুলাকে আমরা বলি লেবিলাইজার। তাহলে লেবিলাইজার এবং স্টেবিলাইজার, স্টেবিলাইজার হচ্ছে এনজাইমকে বের হইতে দেয় না, আর লেবিলাইজার হচ্ছে মেমব্রেন ছিদ্র করে এনজাইমকে বের হইতে দেয়। বের হয়ে সে অন্যান্য জীবাণুকে আক্রমণ করে। বা ধরো এই একটা কোষের রাইবোজোম লাইসোজোম, তো এই একটা কোষ আছে মৃত কোষ, মরা কোষ বা ক্যান্সার আক্রান্ত একটা কোষ, এটা তখন করে কি এইখান থেকে লাইসোজোম বের করে ওই ক্যান্সার আক্রান্ত কোষটাকে মেরে ফেলা হয়। আর মাঝে মধ্যে যদি ক্যান্সার আক্রান্ত কোষ না থাকে, লাইসোজোমের এনজাইম বের হয়ে ওই কোষের ভিতরের যে মাইটোকন্ড্রিয়া, ওর ভিতরের নিউক্লিয়াস, ওর ভিতরের প্লাস্টিড, ওগুলাকে মেরে ফেলে। লাইসোজোমের এনজাইম মাঝে মধ্যে সে নিজেই নিজের কোষকে মেরে ফেলে। এটাকে আমরা বলি অটোফেগি। এটাকে বলি আমরা অটোফেগি। ওকে, তাহলে লাইসোজোম তুমি দেখো মাঝে মধ্যে সে করে অটোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন করে। অকেজো কোষগুলোকে যখন মেরে দেয় তারা বলি আমরা অটোলাইসিস। লাইসোজোমের এনজাইম থাকার কারণে, লাইসোজোমের এনজাইম থাকার কারণে লাইসোজোমের সংস্পর্শে কোনো কিছু আসলে সেগুলোকে মারা যায়। লাইসোজোমের সংস্পর্শে যদি কোনো বস্তু লাগে, লাইসোজোম এনজাইম দিয়ে গুলি করে দেয়, টুস করে গুলি করে দেয়। গুলি করলে কি হয়, ওই জিনিসটা মারা যায়। এর জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। এখন লাইসোজোমের সাথে কোনো কিছু লাগলে ওটা মারা যায়, এজন্য সুইসাইডাল স্কোয়াড বলা হয়, ঠিক আছে? বা আত্মঘাতী থলিকা বলি আমরা। তাহলে আত্মঘাতী থলিকা কাকে বলি আমরা? লাইসোজোমকে। কারণ কি, লাইসোজোমের এনজাইম গুলা তাকে মেরে ফেলে। আবার আমরা বলছিলাম ধরো এই একটা কোষ, এইটা হচ্ছে তার লাইসোজোমের এনজাইম গুলো ধরো বের হয়ে গেল। এনজাইম বের হয়ে গেলে তার নিজের কোষের মাইটোকন্ড্রিয়াকে নষ্ট করে দেয়, নিজের কোষের নিউক্লিয়াসকে নষ্ট করে দেয়, তখন এই নিজ কোষ মারা যায়। তখন সেটাকে বলি অটোফেগি। লাইসোজোমের এনজাইম যখন নিজের কোষকেই মেরে ফেলে তার নাম কি, আমরা বলি অটোফেগি। আর যখন সে অন্য একটা কোষকে মেরে ফেলে তখন তারা বলি আমরা অটোলাইসিস। আর লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। লাইসোজোমের সাথে কেউ যদি লাগে আইসে তার কোনো রক্ষা নাই। ডাব্লিউবিসি তো মরে ভাইয়া। মনোসাইটের ভিতরে সবচেয়ে বেশি কি থাকে? লাইসোজোম থাকে। মনোসাইট একটা জীবাণুকে মারার পরে মনোসাইট নিজে মারা যায়, কিন্তু মনোসাইট জীবাণু মারার পরে সে নিজেই কিন্তু মারা যায়। এরপরে তুমি দেখো ক্যান্সার কোষ সৃষ্টি করতে পারে কিভাবে। এই যে তুমি দেখো অটোফেগি হয়ে সে যখন নিজেই নিজের কোষটাকে মেরে দিছে, এই নষ্ট কোষ থেকে পরবর্তীতে ক্যান্সার সেল তৈরি হইতে পারে। তাই লাইসোজোম একই সাথে ক্যান্সার কোষকে মারে, আবার সে নিজেই যখন নিজেকে মেরে ফেলে তখন এই কোষ থেকে ক্যান্সার তৈরি হতে পারে। লাইসোজোম ক্যান্সার কোষকে মারে, আবার ক্যান্সার কোষ তৈরিও করতে পারে। আর হায়ালুরোনিডেজ এনজাইম নিঃসরণ করে। এই হায়ালুরোনিডেজ এনজাইম কি? তোমরা একটু আগে শুক্রাণু পড়ছিলাম না? শুক্রাণুর মাথার দিকে তোমরা বলছো ক্যাপের মতো একটা জিনিস থাকে, যার নাম কি ছিল? অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ এনজাইম তৈরি হয়। এটা দিয়ে সে করে কি, ওই যে ডিম্বাণুর প্রাচীরটাকে ছিদ্র করে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে ঢুকে। তাহলে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে ঢুকে কোন এনজাইম দিয়ে? হায়ালুরোনিডেজ এনজাইম দিয়ে। ওটা কই থেকে নিঃসৃত হয়? তার অ্যাক্রোজোম থেকে। অ্যাক্রোজোম কে তৈরি করে? গোলগি বডি। অ্যাক্রোজোম কে তৈরি করে? গোলগি বডি। তোমাদের এখন ব্রেক। এই ব্রেক হচ্ছে 3টা 15 থেকে
3টা 20 পর্যন্ত। আমরা লাস্টে আরো 1-2 মিনিট ব্রেক দিব তোমাদের, ওকে? সিগারেট খাইলে লাইজুম বেশি অ্যাটাকিং হয়ে দেখবা নিজের লাংয়ের সেলগুলোকে নষ্ট করে দিছে ভাইয়া। চলেন চা খাই। একজন বলছে চা খাই, সামিয়া বলছে চা বানাচ্ছে। দুপুরে খাওয়াই হয় না ভাই, এখন চা খাইলে তো হবে না। কতক্ষণ ক্লাস? 2 ঘন্টায় ক্লাস হবে, তার আগে ইনশাল্লাহ শেষ করে দিব তোমাদের, ঠিক আছে? ওকে, কথা না, তোমরা একটু বারবার কোশ্চেন করতেছে রাহি। আমি এফসিবি এর জন্য পড়তেছি ভাইয়া, দোয়া করো ইনশাল্লাহ হয়ে যাবে। সব শুক্রাণু ছিদ্র করে না, ছিদ্র না করার কারণ আছে, তুমি দেখো। কারণ একটা ছিদ্র করে ঢোকার পরে কিছু কর্টিক্যাল দানা থাকে, ওটার সাথে সাথে ছিদ্রটাকে এমন ভাবে বন্ধ করে, সেকেন্ড বার এমন ভাবে বন্ধ করে যাতে আর কেউ এটাকে ছিদ্র করতে না পারে, কর্টিক্যাল দানা। লিমন বলছে ধীরে গেলে ভালো। আমি তো মনে হয় ধীরেই বলি, তোমরা কি আসলে কি স্পিডে হয়ে যায়? 5 মিনিট ঘুমায় যাও। আমি চায়ের দেশের মানুষ ভাই, আমি সিলেটের মানুষ, ঠিক আছে? কাইটিন তৈরি হয় শর্করা পলিস্যাকারাইড দিয়ে ভাইয়া, আর এগুলো শক্ত হয়ে গেলে সেটা কিউটিকল বলি আমরা। শর্করার সাথে কিউটিকলে কিছু লিপিড যুক্ত হয়। আচ্ছা দেখি তো, তোমরা তোমরা কোন কোন এলাকার মানুষ এইখানে আসো, আমাকে একটু বলো তো, কোথা থেকে তোমরা কোচিং করতেছো? চ্যাট বক্সে বলো তো তোমাদের কোন কোন জায়গা থেকে তোমরা এখন ক্লাস করতেছো, আমাকে একটু চ্যাট বক্সে বলো তো। আল্লাহ, অনেকে ঢাকার বাইরে থেকে ক্লাস করতেছে, দেখো কুমিল্লা, নোয়াখালী, সামিয়া চিটাং থেকে, মামুন কুষ্টিয়া থেকে, রাফাত কুষ্টিয়া থেকে, হাসানুল ঢাকা, জামালপুর, উত্তরা থেকে, ঠাকুরগাঁও থেকে, সবাই ঢাকার অনেক জায়গা থেকে তোমরা কোচিং করতেছো। দেখো অনলাইন না হইলে তোমাদের অনেকের সাথে হয়তো দেখাই হইতো না, সরিষাবাড়ি, মিরপুর, ফেনী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, ঠিক আছে? সবাই সিলেট, কুষ্টিয়া, মুন্না, জামালপুর। ভর্তি পরীক্ষার কোনো অ্যাপ্রক্সিমেট ডেট দেয় না ভাইয়া, তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা যদি করে তারপরে 1 মাস লাগবে। তুমি ধরে রাখো জানুয়ারির আগে বা ওই ফেব্রুয়ারির আগে পরীক্ষা হবে না, এইটুকু ধরে রাখো। ফেব্রুয়ারির আগে কোনো পরীক্ষা হবে না এইটুকু আমরা, আর কিছু যদি এর মধ্যে যদি অনলাইন পরীক্ষা নিয়ে নেয় তাইলে একটু আগে হয়ে যেতে পারে। ওকে, অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগ দিয়ে সবাই চিটাং এসে ট্যুর দিয়েছেন। চিটাং আমি কয়েকবার গেছি ভাইয়া, না হলে 10 বার চিটাং গেছি আমি। হবিগঞ্জ। তন্ময় বলছে আন্ডা বাচ্চা, আচ্ছা তন্ময়কে আন্ডা বাচ্চা বললাম, স্পেসিফিক বলতে হবে নাইলে আবার রাগ করে মানুষে। সিলেটি মাত মাতইন্না থুরা, সিলেটি মাত মাতলে তোমরা বুঝতে না রে ভাই। সিলেটি ফোয়া, সিলেটি ফুরিন, ফোয়াইন ফুরিন। হ্যালো জাহিদ ভাই, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ওদের কিউএন এর কিছু কোশ্চেনের রিপ্লাই দেই। সেটা হচ্ছে, রিপ্লাই বলতে এখন তো আর তেমন কিছু নাই এখানে বলার মতো, বাট কিছু নর্মাল কথাবার্তা এটা প্রতিদিনের জন্য বলে দেওয়া। সেটা হচ্ছে, তোমরা ভাইয়া কিউএন এ তে এমন কিছু কিছু কোশ্চেন করো, না পারি আনসার দিতে, না পারি হাসতে, না পারি কাঁদতে, এরকম মাঝে মাঝে অবস্থা হয়ে যায়। সাচ এস, তোমাদের কিউএন এর রুলসটা কি? তোমরা হচ্ছে যে চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টার সম্পর্কে একটা টপিক পড়ানো হয়ে যাওয়ার পরে সেই টপিক যদি বুঝতে কোনো জায়গায় প্রবলেম থাকে, তখন সেটার আনসার, মানে সেটার কোশ্চেন, সে ব্যাপারে তোমরা কোশ্চেন করবা। তো এইখানে তোমরা মাঝে মাঝে প্রেসক্রিপশন চাও যে ভাইয়া ঠান্ডা লাগছে কি খাবো। তো তোমরা তো একটা নর্মাল রুলস জানো যে এই প্রেসক্রিপশন দেওয়ার একটা নিয়ম থাকে, এভাবে তো আসলে ধুমধাম একজনকে ওষুধ দেওয়া যায় না। সো এগুলা কেউ আক্স করো না, বুঝছো? ঠান্ডা লাগছে এক্ষেত্রে তুমি মানে গরম পানি খাইতে পারো, একটু লেবু পানি খাইতে পারো, বাট ওষুধ চাওয়াটা আসলে এটা একটা বোকামির কাজ না। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, তোমরা উদ্ভাসের বই নিয়ে কোশ্চেন করো। তারপরে হচ্ছে তোমরা ডি ইউনিটের ক্লাসের লিঙ্ক পাও নাই সেটা নিয়ে প্রশ্ন করো। ভাইয়া দেখো, এটা এ ইউনিটের ক্লাস হচ্ছে এবং এখানে কিন্তু বায়োলজি ক্লাস হচ্ছে। তো স্বভাবতই কিন্তু আমাদের কাছে, আমরা আমাদের টিচারের কাছে কিন্তু আসলে মানে ডি ইউনিট বা অন্য সাবজেক্টের খবর না থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, সবাই তো সব খবর জানে না। সো কিউএনএ তে এই প্রশ্নগুলো করলে হয় কি জানো, আমরা এগুলো কোনো আনসার দিতে পারি না, যেগুলা মানে
ভালো প্রশ্ন বা যেগুলো হচ্ছে আমাদের টপিক রিলেটেড প্রশ্ন, সেই প্রশ্নগুলো আসলে দেখা যায় যে হারায় যায়। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা করবা কি, চ্যাটে করবা। হ্যাঁ, চ্যাটে আবার অনেক প্রশ্ন চলে আসে, এই জন্য তাড়াতাড়ি পড়তে গেলে আহ মানে আমাদের সমস্যা হয়ে যায়, মাঝে মাঝে আমরা দেখতে পাই না। সেক্ষেত্রে দেখো উদ্ভাসের যে রুটিনটা আছে, সেই রুটিনের উপর দেখবা একটা হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে। তো সিম্পলি একটু কষ্ট করে হেল্পলাইন নাম্বারে ফোন করে হলো তোমার সকল সমস্যা ওখানে সলভ করে দিবে। হ্যাঁ, তোমরা আবার অনেকে বলো ভাই হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আমি হয়তো বা ফোনটা হয়তো বা রিসিভ হয় না। হ্যাঁ, এটা অনেক সময় এরকম হয়ে যায়, অনেকগুলো ফোন থাকলে রিসিভ করতে একটু প্রবলেম হয়ে যায়। তোমরা আবার দিবা, কিছুক্ষণ পর আবার দিবা, তখন তোমরা অবশ্যই সেটা সার্ভিস পাবা, অবশ্যই পাবা। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকে প্রশ্ন করতেছো ভাইয়া আজকে কি পঞ্চম চ্যাপ্টার পড়াবেন না, ভাই আজকে কি এই চ্যাপ্টার পুরো পড়ানো হবে? তোমাদের উদ্দেশ্যে বলি ভাইয়া, আজকে এই চ্যাপ্টারে ক্রোমোজোম পর্যন্ত পড়ানো হবে, ক্রোমোজোম পর্যন্ত। পঞ্চম অধ্যায় আজকে এই চ্যাপ্টারে থাকবে না। তোমরা যারা রুটিন ডাউনলোড করছিলে, তোমরা মনে হয় সেই অনেক আগে রুটিনটা ডাউনলোড করছে, এরপরে কিন্তু তোমরা আপডেট রুটিনটা দেখো নাই। তোমাদের রুটিনে কিন্তু চেঞ্জ আসছে। হ্যাঁ, তোমাদের রুটিনে একটু প্রিন্টিং মিস্টেক ছিল, সেই প্রিন্টিং মিস্টেকটা সংশোধন করা হয়েছে। সো তোমরা আপডেট রুটিনটা ডাউনলোড করে নাও, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল। আই থিংক এটা তোমাদের আর প্রতিদিন বলতে হবে না। বেস্ট অফ লাক জাহিদ ভাই, আপনি এখন বলতে পারেন। ওকে, আমরা বিরতির পরে আবারও চলে আসছি। ব্রেকে মাথা ধরে গেছে, এত লম্বা ব্রেক দিলাম যে মাথা ধরে গেছে। আচ্ছা, অনিক বলছে তার মেসেজ কেন পড়ি না ভাইয়া। নাদিয়া বলছে আপনি কি সিলেটের কোন কলেজে পড়ছেন? মাঝে বলছে এমসি কলেজে ভাইয়া। তোমাদেরকে একটা জিনিস বলি ভাইয়া, যে আমার যখন ধরো পড়তে অনেকক্ষণ, ধরো আধা ঘন্টা পড়তেছি, মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। জাহিদ ভাই, হ্যাঁ, আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। এই যে একটা ছেলে, নামটা নাই পড়ি, রোল নাম্বার হচ্ছে লাস্টে যায় 34 68, দেখেন দেখেন কি লেখছে ভাই, ভাইয়া ছ্যাঁকা খায় বুকের বা পাশে ব্যথা হয়ে গেছে, এখন কোন ওষুধ খাবো? এখন বলেন এটা কি করা উচিত, এটা নামটা হচ্ছে কি এটা পড়া উচিত? এইবারের জন্য মাফ করে দাও। যদি আরেকবার এরকম কোশ্চেন করে তাইলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তোমরা এগুলো করো না ভাই, তোমাদের ভালোভাবে বলি বিদায়। তোমরা যদি আবার এটা ক্রস করে ফেলো তাহলে খুব খারাপ লাগে আমাদের, ঠিক আছে? এইটা অন্তত করো না, হ্যাঁ? ওকে, নামটা তোমার আমরা বললাম না, সবারই একটা সম্মান আছে। তো ভবিষ্যতে এগুলা করবা না। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তুমি দেখো, আমি ভুলে গেছি ভাই কি জানি বলছে, বাদ দাও ওটা। যাই হোক, তোমরা যদি মাইন্ড ডাইভার্ট করে ফেলো তাইলে তো হয় না, পরে মনে হইলে বলবো না, হ্যাঁ? ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আবিষ্কার করেন পোর্টার, মনে রাখবা। একটা নাম মনে রাখো খালি, পোর্টার। আর ক্লড না রাখলেও চলবে, কারণ পোর্টারের সাথে ক্লড অ্যাড করে দিবে। তুমি শুধু পোর্টার মনে রাখো। পোর্টার উনি সর্বপ্রথম করেন কি, তুমি দেখো, এই এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। এটাও দেখো প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। কত? 60 প্লাস হচ্ছে 40 দিয়ে তৈরি। প্রোটিন এবং লিপিড 60 প্লাস 40 দিয়ে তৈরি। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পোর্টার আবিষ্কার করেন। এখানে প্রোটিন এবং লিপিড পাওয়া যায় তার জালিকার মধ্যে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয়, তুমি দেখবা। এই যে এই এক রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর আরেক রকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় এই রকম, যার গায়ের মধ্যে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের মধ্যে এরকম রাইবোজোম লাগানো থাকে। রাইবোজোম থাকলে সেটাকে আমরা বলি অমসৃণ, আর এইটাকে বলি আমরা মসৃণ। তাহলে অমসৃণে যেহেতু রাইবোজোম লাগানো থাকে, তাহলে বলো তো ভাই রাইবোজোম কি তৈরি করে? আমাকে বলো তো, রাইবোজোম কি তৈরি করে? অমসৃণের গায়ে যেহেতু রাইবোজোম লাগানো থাকে, এই রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন। তাইলে এইটা কি তৈরি করে? এটা প্রোটিন তৈরি করে। আর অমসৃণটা প্রোটিন, মসৃণটার যেহেতু রাইবোজোম নাই, সে প্রোটিন তৈরি করতে পারে না, সে লিপিড তৈরি করে। এল মানে লিপিড। ক্লিয়ার? রাইবোজোমের মধ্যে 15 ধরনের এনজাইম পাওয়া যায়। সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 15 ধরনের এনজাইম পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা নাম মাইক্রোজোম। অমসৃণ এন্ডোপ্লাজমের আরেকটা নাম মাইক্রোজোম।
ঠিক আছে, মনে রাখবা রাইবোজোম যখন আবিষ্কার করা হয়, তখন তার আদি নাম ছিল মাইক্রোজোম। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন ছোট ছোট থাকে তখন সেটাকে আমরা মাইক্রোজোম বলি। দুইটা জিনিস আলাদা কিন্তু। রাইবোজোমের প্রথম নাম ছিল মাইক্রোজোম। আর যখন এন্ডোপ্লাজমিক জালিকাগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা আলাদা থাকে তখন তারে বলি আমরা মাইক্রোজোম। কোথায় পাওয়া যায় বেশি, খুব ইম্পর্টেন্ট, আমাদের লিভারে, অগ্নাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক জালিকার প্রকারভেদ তুমি দেখো, এন্ডোপ্লাজমিক জালিকা একটা আছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মসৃণ মানে কি, মানে এখানে অদানাদার কোনো ধরনের রাইবোজোম নাই। আর অমসৃণ মানে তার গায়ের মধ্যে রাইবোজোম লাগানো আছে বিধায় সে প্রোটিন তৈরি করে। আর যেহেতু মসৃণ কোনো রাইবোজোম নাই, সো সে লিপিড তৈরি করে। কোনটা লিপিড কোনটা প্রোটিন মনে থাকবে তো, অমসৃণের গায়ে রাইবোজোম লাগানো থাকে বিদায়ী সে প্রোটিন তৈরি করতে পারে। ওকে, এছাড়া তো এই পার্থক্য তোমাদের আগে বললাম, সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। আর গোলগি বডির মধ্যে যেটা থাকে সেটাকে আমরা বলি ভ্যাকুওল। তাহলে ভ্যাকুওল কই থাকে, গোলগি বডি, জিবি মানে গোলগি বডিতে পাওয়া যায়। ওকে, এরপরে এন্ডোপ্লাজমিক জালিকার কাজগুলো তুমি দেখো, প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। মানে এন্ডোপ্লাজমিক জালিকা সে প্রোটোপ্লাজমের কাঠামো যেরকম থাকে, প্রোটোপ্লাজমকে সে ধীরতা দেয়, লিপিডও তৈরি করে, প্রোটিনও তৈরি করে, এজন্য তার অন্তঃবাহক বলা হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ থেকে তৈরি হয় প্রোটিন, তোমরা তো পড়লা এটা। আর মসৃণটা থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের লিপিড। তাহলে কোনটা থেকে লিপিড হয় কোনটা থেকে প্রোটিন হয় হোপফুলি তোমরা বুঝতে পারছো। এবং কোষের বিভিন্ন পদার্থ সে পরিবহন করে, সে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন বিভিন্ন পদার্থকে বহন করে নিয়ে যায়। তাহলে বুঝতে পারছো কিনা কোনটা প্রোটিন কোনটা লিপিড, এটা আজীবন পেস লাগবে যদি তুমি মনে রাখো যে অমসৃণের গায়ের মধ্যে রাইবোজোম থাকাই সে প্রোটিন তৈরি করতে পারে। ওকে, মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলো তো, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় আমাকে বলো, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের কোষের পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ দ্য সেল। ওকে, কেন পাওয়ার হাউস বলা হয়? পাওয়ার মানে শক্তি, আমাদের বডির শক্তি বলা হয় এটিপি। সবচেয়ে বেশি এটিপি মাইটোকন্ড্রিয়ার ভিতরে তৈরি হয়, সবচেয়ে বেশি এটিপি মাইটোকন্ড্রিয়ার ভিতরে তৈরি হয় বিধায় মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস অফ দ্য সেল। প্রথম অ্যান্সার বলছে হামিদুজ্জামান, এরপরে বলছে দিশা, রাফাত বলছে, ইমন বলছে, রাফিজ বলছে, রিমি বলছে, আব্দুল্লাহ, আসাদ, সব নাম পড়তে পারছেন, যারা প্রথমে বলবে তাদেরটা পড়ি। ওকে, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী কলিকার, আর নামকরণ করেন আরেকজন বিজ্ঞানী, নামকরণ করেন দেখো পরবর্তী জন নাম বেন্ডা। নামটা খুব সুন্দর না, বেন্ডা। বেন্ডা নামকরণ করেন আর আবিষ্কার করেন কলিকার। কলিকার আবিষ্কার করেন আর নামকরণ করেন বেন্ডা। প্রতি কোষে কয়টা থাকে? যকৃৎ কোষে সবচেয়ে বেশি পাওয়া যায়, কারণ হচ্ছে যকৃৎ কোষে সবচেয়ে বেশি বিক্রিয়া সংঘটিত হয়, বেশি এটিপি লাগে, এই জন্য যকৃৎ কোষে বেশি বেশি মাইটোকন্ড্রিয়া থাকে যাতে বেশি বেশি এটিপি তৈরি করতে পারে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনজাইম থাকে, এমিবাতে আরো বেশি থাকে। আর কতগুলা থাকে তুমি দেখো তো, 100 ধরনের এনজাইম কোএনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে 100 ধরনের এনজাইম এবং কোএনজাইম থাকে, 100 ধরনের। মাইটোকন্ড্রিয়া একটা কোষের যত আয়তন তার 20 ভাগ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর প্রোটিন থাকে 65 ভাগ। তাইলে তুমি দেখো এখানে পি প্লাস এর লিখলে কত লিখবা? 65 প্লাস হচ্ছে 45, বাকি হচ্ছে 45, 65 45, এটুকু মনে রাখবা। আর আমরা বলছি মানে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এরা হচ্ছে অভিজাত, এরা হচ্ছে ধনী, কারণ কি আছে তাদের, তাদের নিজস্ব ডিএনএ এবং নিজস্ব কি আছে, নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম আছে তাদের। ওকে, নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম। আচ্ছা সরি, 35 ভাই, লিপিড। ও পিএল মানে 35 লিপিড, আমি টোটালটা বলে ফেলছি। লিপিড 35%, 10% হচ্ছে আদার। ওকে, ও তোমরা থ্যাংক ইউ। আমি এটা মনে করছি আদার সবকিছু মিলে। একটা মিনিট দাঁড়াও। ওকে, এটা হচ্ছে 35%। ওকে, লিপিড, আর বাকি 10% আদার জিনিস পাওয়া যায়। আর তাদের নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম আছে। এখন তুমি দেখো, বলতো মাইটোকন্ড্রিয়া ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন বলতো? আহা, আব্দুল আহাদ বলছে আমার নামটা কেউ আর পড়লো না, আব্দুল আহাদের নামটা আমরা পড়লাম না। ওকে, বলো এটা ঝিল্লিবদ্ধ, কারণ মা এরা পাগল মা দিয়ে মাইটোকন্ড্রিয়া ছিল। তাহলে এটা হচ্ছে বাইরের পর্দা আর এটা হচ্ছে ভিতরের পর্দা। তুমি দেখো ভিতরেরটা বিভিন্ন দিকে ভাঁজ হয়ে ভিতরে ঢুকে গেছে, তাই না? তাহলে ভাঁজ হয়ে যখন ভিতরে ঢুকে যায় তখন তার নাম হচ্ছে ক্রিস্টি।
ভিতরের পর্দা যখন ভিতরের দিকে আরো বেশি ঢুকে যায় তার নাম ক্রিস্টি। আর ক্রিস্টির গায়ের মধ্যে খুব ইম্পর্টেন্টলি এরকম কিছু পদার্থ লাগানো থাকে, ক্রিস্টির গায়ের মধ্যে এরকম কিছু পদার্থ লাগানো থাকে, এটা নাম হচ্ছে এটিপি সিনথেসিস। খুব ইম্পর্টেন্ট, ক্রিস্টির গায়ে কি লাগানো থাকে, যদি প্রশ্ন আসে তাহলে বলবা ক্রিস্টির গায়ে এটিপি সিনথেসিস লাগানো থাকে, ক্রিস্টির গায়ে এটিপি সিনথেসিস লাগানো থাকে, এইটুকুই পড়বা শুধু। মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপাদন করে, মানে কি এটিপি তৈরি করে সে বেশি বেশি, স্নেহ বিপাক করে, স্নেহ মানে লিপিড পরিপাক করে, নিজস্ব তার ডিএনএ আছে এবং এই ডিএনএ থেকে পরবর্তীতে তোমরা জানো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আরএনএ তৈরি হইতে পারে, তাহলে সে নিজস্ব ডিএনএ এবং আরএনএ তৈরি করতে পারে। শ্বসনের যে 3টা পর্যায় বা 4টা পর্যায় তোমরা পড়ছো, যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম, এরপর দেখো ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে ক্রেবস এবং ইটিএস এই দুইটা কার মধ্যে ঘটে, এই দুইটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এক ক্রেবস চক্রের মধ্যে 24 এটিপি তৈরি হয়, টোটাল তৈরি হয় 36 এটিপি, টোটাল শ্বসনে 36 এটিপি তৈরি হয়, আগে 38 দিয়েছিল, নতুন বই কিন্তু 36 ভাইয়া। টোটাল তৈরি হয় 36 এটিপি, একা মাইটোকন্ড্রিয়ার ক্রেবস চক্রের মধ্যে তৈরি হয় 24টা, 24টা হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তাহলে তুমি বুঝতে পারছো তো হিসাবটা, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। এছাড়া সে শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে, কোষের ভিতরে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব, মানে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির ভিতরে ক্যালসিয়াম আয়ন থাকে, এই ক্যালসিয়াম আয়নের মাধ্যমে সে কোষের আয়নের ঘনত্ব নির্ণয় করে আর কোষের মৃত্যু প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোষের মৃত্যু দুই রকম আছে, একটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস, আর কোষের আরেকটা মৃত্যু প্রক্রিয়াকে আমরা বলি নেক্রোসিস। কোষ দুই প্রক্রিয়ায় মারা যাইতে পারে। ধরো এটা বাস্তব জীবনের সাথে মিলেই পড়ি, আমি এরকম মনে রাখতাম সবসময়, আমি এরকম মনে রাখছি ভাইয়া, আমি কোনো কথা বললেও পড়েন না, ওটার নাম কি, কার কথা বলছে, দিশা। দিশার পর আমি না পড়ে পারি নাই ভাইয়া, দিশা অনেকগুলা, অনেকবার পড়লাম তোমার কথা, ঠিক আছে, আমার কথা কে পড়ে না, উত্তম, তারপর হচ্ছে স্মরণ, টাইপ করতে পারি না ভালো ভাইয়া টাইপ করতে পারে না ভালো, লেখা খারাপ ভাই, টাইপ করতে পারি হয়তো। কোনো কোষকে যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা কোনো আগুন দিয়ে পুড়াইয়া অথবা বার্নের মাধ্যমে অথবা কেমিক্যালের মাধ্যমে কোনো সেলকে যদি মার্ডার করা হয় তাহলে তার নাম নেক্রোসিস। যদি কোনো কোষকে আমরা মার্ডার করি কোনো প্রক্রিয়া, তার নাম নেক্রোসিস। আর সেল যদি নিজে নিজের কারণে মারা যায়, হুট করে সে নিজেই সুইসাইড করে ফেললো, সেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। স্মরণ, তাড়াতাড়ি দিতে দেরি হয়। ওকে, তাহলে অ্যাপোপ্টোসিস মানে কি, সেল যখন সুইসাইড করে নিজে নিজে স্বাভাবিক প্রক্রিয়ায় মরে যায় তখন তারা বলি অ্যাপোপ্টোসিস। আর সেলকে যখন আমরা মেরে ফেলি, ভাইরাস ব্যাকটেরিয়া মেরে ফেলে অথবা আগুন দিয়ে পুড়ে গেছে, কেটে যায়, সেল মরে গেছে, সেটাকে আমরা বলি, রিমঝিমের নামটা বললাম, নাম পড়লে শেষ হবে না। তাইলে সুইচ, মানে আমরা বলছি একটা সেল যখন জেনেটিক কারণে অটোমেটিক মারা যায় তখন তার নাম অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস এটা নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া, এছাড়া সে রক্তকণিকা এবং হরমোন উৎপাদন করে। ওকে, সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয়, এইটা যদি কেউ ভুল করছো রে পিচ্ছি, তাহলে খবর আছে এখন। বলো, লাইসোজোমের ডেপথটা অ্যাপোপ্টোসিস হবে না ভাই, এটা হবে নেক্রোসিস হবে। এখন যদি ভুল হয় খবর আছে, শেষ। দিক্কা দিক্কা লিখতেছে সব না। একশো পার্সেন্ট কখনো হবেও না, তোমরা ইজি কোশ্চেন দিলেও তোমরা 100% পারবা না আমি জানি, কারণ ভুলে অন্যটা তোমরা ক্লিক করে ফেলবা। এগুলা কিন্তু ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন জায়গায় ভুল হচ্ছে। তুমি দেখো 87% হয়েছে মাত্র, কোন জায়গায় ভুল হয়েছে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই না করতে পারলে পরীক্ষার হলে কিন্তু সেম ভুলটা তোমরা করবা। তো গোলগি বডিকে কি বলা হয়, গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, ট্রাফিক পুলিশ বলা হয়, প্যাকেজিং সেন্টার বলা হয়, লাইসোজোমকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়, ঠিক আছে। লিখিত পরীক্ষায় প্রশ্নগুলা এগুলা তো তোমাদের পিডিএফ এ দেয়া থাকবে, তোমরা দেখে নিবা এটা। যেমন মাইটিকিনের গঠন, ছবি আঁকা লাগবে, এই যে ছবি আঁকা লাগবে এখানে। ওকে, দুর্জয় পড়লাম ভাইয়া, সব নাম পড়া সম্ভব না, অ্যান্সার যে আগে আগে দিবা আমি তার নাম পড়বো। উদ্ভিদ কোষের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে, দেখো সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া এদের সবচাইতে বড় হচ্ছে প্লাস্টিড। আবিষ্কার করেন কে, বিজ্ঞানী শিম্পার, শিম্পাঞ্জি আছে না,
শিম্পাঞ্জির সাথে মনে রাখবা শিম্পার, শিম্পাঞ্জি কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে? তো মনে রাখবা বড়, যাই হোক যেভাবে মনে রাখো, শিম্পার উনি কি করেন, সর্ববৃহৎ, শিম্পার সর্ববৃহৎ প্লাস্টিড আবিষ্কার করেন। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টা পাওয়া যায় প্রতি কোষে, প্রতি কোষে 10 থেকে 40টা পাওয়া যায়। লম্বচ্ছেদ 8 করলেই হবে। গঠন, শুধু গঠন একে জিনিসগুলা চিহ্নিত করে দিবা, যদি গঠন চায় তাহলে একে চিহ্নিত করে দিবা, আর কিছু লাগবে না। আর তুমি দেখো ছত্রাক ব্যাকটেরিয়া এদের মধ্যে কোনো প্লাস্টিড থাকে না, প্লাস্টিড থাকে না যাদের মধ্যে, তারা কখনো খাদ্য তৈরি করতে পারে না। তাহলে ছত্রাকের মধ্যে থাকে না, ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না, নীলাভ, সবুজ, শৈবাল প্রভৃতি কোষে কি নাই, প্লাস্টিড নাই। আর যাদের মধ্যে কোনো প্লাস্টিড নাই তারা কোনো খাদ্য তৈরি করতে পারে না। যাদের প্লাস্টিড নাই তারা কি হবে, অবশ্যই পরজীবী হবে, তারা নিজেরা তৈরি করতে পারবে না। আলমামুন, বুঝলাম ভাইয়া। এই প্লাস্টিড 3 রকমের হয়। কিছু কিছু প্লাস্টিকের মধ্যে কোনো রং থাকে না, বর্ণহীন, এদেরকে আমরা বলি লিউকোপ্লাস্ট। আর কিছু কিছু প্লাস্টিক আছে বিভিন্ন কালারের, হরেক রকম কালার, মানে ক্রোম মানেই হচ্ছে রং, মনে রাখবা, ক্রোম মানেই হচ্ছে রং, হরেক রকম কালার থাকে। যখন হরেক রকম কালার থাকে তখন তুমি দেখবা সেটাকে আমরা ক্রোমোপ্লাস্ট বলি। এবং শুধু হরেক রকম কালার মধ্যে যদি সেটা শুধু স্পেসিফিক্যালি সবুজ হয়, যদি সবুজ হয় তখন সেটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। সবুজ হইলেই তার নাম ক্লোরোপ্লাস্ট। আর সবুজ ছাড়া অন্য যে কোনো কালার যদি হয় তাহলে তার নাম ক্রোমোপ্লাস্ট। ক্লিয়ার তো? ওকে, তাহলে সবুজ হইলে ক্লোরোপ্লাস্ট, এছাড়া অন্য যত কালার সব ক্রোমোপ্লাস্ট। সবুজ যেটা, এটা কি তৈরি করে, সবুজ ক্লোরোপ্লাস্ট। সবুজ ক্লোরোপ্লাস্ট কি তৈরি করে, সে খাদ্য তৈরি করে, তোমরা জানো সে খাদ্য তৈরি করে। আর লিউকোপ্লাস্ট এই খাদ্যটাকে কি করে, সঞ্চয় করে। তাহলে খাদ্য তৈরি করার কাজ হচ্ছে ক্লোরোপ্লাস্টের, আর সঞ্চয় করার কাজ হচ্ছে লিউকোপ্লাস্টের। আর ক্রোমোপ্লাস্ট রঙিন, তো এগুলা ফুলের পাপড়িতে এগুলা পাওয়া যায়, রঙিন ফলের মধ্যে, বীজের মধ্যে, গাজরের মধ্যে পাওয়া যায়। বলবা যে ভাইয়া গাজর তো মাটির নিচে থাকে, গাজরের মধ্যে তো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাহলে রঙিন হয় কিভাবে? কারণ তার মধ্যে ক্রোমোপ্লাস্ট থাকে। কারণ কি, তার মধ্যে তুমি দেখবা গাজরের মধ্যে ক্যারোটিন থাকে আর জেন্থোফিল থাকে, ক্যারোটিন জেন্থোফিল থাকে, ঠিক আছে? এই জন্য গাজর কি হয়, অনেকটা লাল হয়। ক্যারোটিন জেন্থোফিল মূলাতে থাকে না। এজন্য তুমি দেখো, যেহেতু ফুলের পাপড়ির মধ্যে ক্রোমোপ্লাস্ট থাকে, রঙিন হয়, বিভিন্ন কালারের পাপড়ি দেখে কি হয় তোমার, তোমরা জানো যে মৌমাছি আকৃষ্ট হয়, আর মৌমাছি আকৃষ্ট হইলে ক্রোমোপ্লাস্ট তাইলে কিসে কিসে সহায়তা করে, পরাগায়নে সহায়তা করে। তাহলে কোনটার কাজ কি আমরা বুঝে ফেললাম এখানে। এখন লিউকোপ্লাস্ট আবার 3 রকম আছে, খাদ্য তো 3 রকম, শর্করা, প্রোটিন এবং লিপিড। এখন কোন জাতীয় খাদ্য কে সঞ্চয় করে, তুমি দেখো লিউকোপ্লাস্ট আবার 3 রকম আছে ভাইয়া। একটা নাম এমাইলোপ্লাস্ট, একটা নাম ইলাইওপ্লাস্ট, আর হচ্ছে এলিউরোপ্লাস্ট। এমাইলো মানে শর্করা, মনে রাখবা, এমাইলেজ শর্করা, এমাইলেজ শর্করা, এমাইলো শর্করা, জেন্থোফিল। ওকে, এমাইলো মানে শর্করা, স্টার্চ বলো আর শ্বেতসার বলো, এগুলো হচ্ছে শর্করা, ঠিক আছে? আর ইলাইও পড়তে অনেকটা ইসে এর মতো না, ইয়েলুর মতো না। ইয়েলু মানে কি, চর্বির কালার তুমি দেখবা হলুদ, মানে চর্বির কালার দেখতে ইয়েলো। তাহলে চর্বি সঞ্চয় করে কে, ইলাইওপ্লাস্ট। আমি এভাবে মনে রাখতাম। আর বাকি যেটা আছে এলিউরোপ্লাস্ট, ওটা প্রোটিন সঞ্চয় করে, ঠিক আছে? এমনি পারবা। তাহলে তোমার এলিউরু এবং ইলাইওতে পেস্ট লাগলে মনে রাখবা, ইলাইও মানে ইয়েলো, ইয়েও মানে হলুদ, আর হলুদটা কি সঞ্চয় করে, হলুদ চর্বি সঞ্চয় করে। ওকে, প্লাস্টিডের আকৃতি এটা একটু পরে নিবা বাসায়। স্পাইরোগাইরা, এই স্পাইরোগাইরা কিন্তু এরকম সর্পিলাকার, এরকম সাপের মতো। তাহলে স্পাইরোগাইরার মধ্যে যে প্লাস্টিড পাওয়া যায় সেটা সর্পিলাকার, আর জালিকাকার হচ্ছে ইডোগোনিয়ামে পাওয়া যায়, আর ফিতা আকৃতি হচ্ছে ইউলোথ্রিক্স। তোমরা যখন শৈবাল পড়বা দেখবা এরকম একটা শৈবাল আছে, এটা হচ্ছে ইউলোথ্রিক্স। তাহলে ইউলোথ্রিক্স সুতার মতো, এটাকে আমরা ইংলিশে আরেকটা নামে ডাকতে পারি, ফিলামেন্টাস। এটাকে ফিলামেন্টাস নামে আমরা ডাকতে পারি। তাহলে ফিলামেন্টাস বা ফিতা আকৃতি বা গার্ডেল আকৃতিকে ইউলোথ্রিক্স, জালিকাকার উডোগোনিয়াম, সর্পিলাকার বা সাপের মতো হচ্ছে স্পাইরোগাইরা। দেখো স্পাইরোগাইরা নামটা কেমন পেঁচানো, তাই না? এজন্য স্পাইরোগাইরার সর্পিলাকার মনে রাখবা। ওকে, সেন্ট্রিওল। সেন্ট্রিওল জিনিসটা কি তোমারে বলি, ধরো এটা যদি হয় একটা জিনিস, তাহলে এর ভিতরে এরকম কিছু নালী পাওয়া যায়, এটাকে বলি সেন্ট্রিওল। আর একটা তরল পদার্থ পাওয়া যায়, একটা তরল পদার্থ পাওয়া যায়, তুমি দেখো এইটার নাম হচ্ছে সেন্ট্রিওল। আর এই যে এইটার নাম হচ্ছে সেন্ট্রোজোম, তরল পদার্থের নাম সেন্ট্রোজোম। আর এই দুইটাকে একত্রে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার বলি, দুইটাকে একত্রে বলি সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এটার নাম সেন্ট্রিওল। এখন এই সেন্ট্রিওলটা কিভাবে তৈরি হয়, মনে রাখবা প্রত্যেকটা সেন্ট্রিওল তৈরি হয় এরকম 3টা নালী দিয়ে, 3টা নালিকা দিয়ে।
প্রত্যেকটা সেন্ট্রিওল তৈরি হয় 3টা নালিকা দিয়ে। এই 3টা নালীকে আমরা বলি ট্রিপলেট। প্রত্যেকটা সেন্ট্রিওল এরকম 3টা নালী দিয়ে তৈরি হয়, তারকে বলি আমরা ট্রিপলেট। প্রত্যেকটা নালীর ভিতরে আবার 3টা করে উপনালিকা থাকে। এই যে প্রত্যেকটার ভিতরে আবার 3টা উপনালিকা থাকে। তাহলে বলো তো একটা সেন্ট্রিওলের মধ্যে কতটা অনুনালিকা পাওয়া যায় আমাকে বলো তো, কয়টা অনুনালিকা পাওয়া যায়? এই সেন্ট্রোমিয়ার এইখানে না, সেন্ট্রোমিয়ার পাওয়া যায় ক্রোমোজোমের মধ্যে 9টা, রাইট, 3 এর 9টা পাওয়া যায়। ওকে, 9, 3 এর 9। তাহলে ট্রিপলেট মানে 3টা, 3টা মিলে আর প্রতিটার ভিতরে পাওয়া যায় 3, 9টা। ওকে, তাহলে তার কিন্তু তার ওয়াল আছে, ট্রিপলেট তৈরি হয়, ঠিক আছে। 9টা ট্রিপলেট যদি তৈরি হয় তাহলে প্রত্যেকটা ট্রিপলেট পদে তোমার হচ্ছে 9, আমরা বললাম তো অনুনালিকা 9টা থাকে। আর প্রত্যেকটার মধ্যে দেখো কানেকশন যে যোগাযোগ রক্ষা করে, কানেকশন যে রক্ষা করে সেটাকে আমরা বলি লিঙ্কার, ঠিক আছে, এগুলোকে বলি লিঙ্কার। দেখো কে করেন? বিজ্ঞানী ব্যান্ডেন, সেন্ট্রিওল আবিষ্কার করেন ব্যান্ডেন, আর নামকরণ করে বুবেরি। ব্যান্ডেন বুবেরি, ব্যান্ডেন বুবেরি, আবিষ্কার নামকরণ। সেন্ট্রিওল কাদের মধ্যে পাওয়া যায় না? আদ্রে কোষে কোনো সেন্ট্রিওল নাই, প্রোক্যারিওটিক সেলে কোনো সেন্ট্রিওল নাই, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে কোনো সেন্ট্রিওল নাই। মনে রাখবা সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রিওল থাকে না। উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রিওল থাকে না। ট্রিপলেট হচ্ছে 27 ভাইয়া। নালিকা পাওয়া যায় 27টা, ঠিক আছে, 9টা মিলে 3 নং নালিকা 27। এমনিতে প্রতিটা ট্রিপলেটে অনুনালিকা পাওয়া যায়, প্রতিটা ট্রিপলেটে অনুনালিকা পাওয়া যায় 9টা। তাহলে তুমি দেখো সেন্ট্রিওলের ক্ষেত্রে, সেন্ট্রিওলের লিঙ্কার তো বুঝলাম 3টে অংশ আছে, তার এই অংশগুলোর নাম পড়বা ওয়াল, ট্রিপলেট আর লিঙ্কার। এখন সেন্ট্রিওলের কাজ, কোষ বিভাজনের সময় প্রাণী কোষে করে কি জানো? এই সেন্ট্রিওল এই দিক থেকে হাত বাড়ায়, এই সেন্ট্রিওল এই দিক থেকে হাত বাড়ায়, এটা এই দিক থেকে হাত বাড়ায়, এটা এই দিক থেকে হাত বাড়ায়, তখন একটা মাকুতন্ত্র তৈরি হয় বা স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। ইংলিশে বলে সেটাকে বলা হয় স্পিন্ডেল ফাইবার, ইংলিশে বলে সেটাকে স্পিন্ডেল ফাইবার বলা হয়। সেন্ট্রিওল যদি না থাকে প্রাণী কোষে, তাহলে কখনো কোষ বিভাজন হবে না। আর উদ্ভিদ কোষে এটা তৈরি করে, এই স্পিন্ডেল ফাইবার তৈরি করে মাইক্রোটিবিউল। ওকে, তাহলে মাকুতন্ত্র তৈরি করে প্রাণী কোষে কে? মনে রাখবে বিশেষ করে প্রাণী কোষে। তাহলে প্রাণী কোষে মাকুতন্ত্র তৈরি করে কে? এই সেন্ট্রিওল। মাকুতন্ত্র তৈরি করে বিধায় সে কোষ বিভাজনের সহায়তা করে। আর এছাড়া সে কি করে? সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি করে। তোমরা জানো যে শুক্রাণুর যে লেজ, এটা এক ধরনের ফ্লাজেলা। শুক্রাণুর লেজ হচ্ছে এক ধরনের ফ্লাজেলা। তাহলে শুক্রাণুর লেজ এবং ফ্লাজেলা এগুলো তৈরি করে কে? সেন্ট্রিওলে। মনে রাখবা লেজ ফ্লাজেলা তৈরি করে, কিন্তু এই ফ্লাজেলাটা নাড়ায় অন্য কেউ, মাইক্রোটিবিউল এই ফ্লাজেলাকে নাড়ায়। লেজ তৈরি করে সেন্ট্রিওল, কিন্তু নাড়ায় হচ্ছে কে? এই লেজটা নাড়ায় হচ্ছে মাইক্রোটিবিউলে। মাকুতন্ত্র মানে হচ্ছে যে স্পিন্ডেল ফাইবার, এই যে এরকম দুই প্রান্তে একটা ফাইবার দিয়ে তৈরি হলো না, এগুলাকে বলা হয় স্পিন্ডেল ফাইবার। এই যে এগুলা, এগুলা স্পিন্ডেল ফাইবার, মাকুতন্ত্র। ওকে, কোষীয় কঙ্কাল, এগুলা এই সবগুলার কাজই হচ্ছে কোষকে বিভিন্ন আকৃতি এবং মেনলি ধীরতা দান করে। সবগুলার কাজই এরা ধীরতা দান করে, এরা সবগুলা ধীরতা দান করে, মনে রাখবা। মাইক্রোফিলামের কাজগুলো এর মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন পাওয়া যায়, সাইটোকাইনেসিস পাওয়া যায়, সাইটোপ্লাজমের বিভাজনে সহায়তা করে, চলন ফেগোসাইটিস চলন নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, চলন নিয়ন্ত্রণ করে, সাইটোকাইনেসিস ঘটায়। আর অ্যাক্টিন মায়োসিন এই দুইটা প্রোটিন পাওয়া যায় আমাদের পেশির মধ্যে। আমাদের পেশিতে যে অ্যাক্টিন মায়োসিন প্রোটিন পাওয়া যায়, এটা হচ্ছে ওই মাইক্রোফিলামেন্ট। এই অ্যাক্টিন মায়োসিন প্রোটিন দিয়ে মাইক্রোফিলামেন্টটা, পেশির ফিলামেন্ট তৈরি হয় বা পেশির ফাইবার বলি আমরা। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ তুমি দেখো দৃঢ়তা প্রদান করে। আর এই যে মাইক্রোটিবিউলস এর কাজ, এই যে মাকুতন্ত্র তৈরি করে। সে কোন কোষে মাকুতন্ত্র তৈরি করে? তাহলে অনেকে বলছো যে ভাইয়া সেন্ট্রিওল না থাকলে কোষ বিভাজন হয় কিভাবে? উদ্ভিদ কোষে সেন্ট্রিওল না থাকলেও মাইক্রোটিবিউল থাকে যেটা মাকুতন্ত্র তৈরি করে। ক্লিয়ার? এছাড়া তার কাজ দৃঢ়তা প্রদান করা। আর এই যে তুমি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, সিলিয়া ফ্লাজেলার বিচলনে সহায়তা করা। সিলিয়া ফ্লাজেলা তৈরি করে কে বলতো? সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করে কে? সেন্ট্রিওল। ওটাকে বিচলন করে বা নাড়ায় কে? ওটাকে নাড়ায় কে? মাইক্রোটিবিউল। নাড়ায় মাইক্রোটিবিউলে। আমরা পারঅক্সিজমে যাই। পারঅক্সিজম তুমি দেখো তার অপর নাম মাইক্রোজোম। পারঅক্সিজমের অপর নাম কিন্তু মাইক্রোজোম। বুঝতে পারছো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন ক্ষুদ্র ক্ষুদ্র হয় তাকেও আমরা মাইক্রোজোম বলি, পারঅক্সিজমকেও আমরা মাইক্রোজোম বলি। আবার রাইবোজোম যখন প্রথম আবিষ্কার করা হয়েছিল তখন তার নাম ছিল মাইক্রোজোম। জিনিসগুলো সব একই। সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? খুব ইম্পর্টেন্ট। এবং পারঅক্সিজমের প্রধান এনজাইম হচ্ছে ক্যাটালেজ এনজাইম, কোনো কিছুকে ভাঙ্গে। এই বিক্রিয়াটা কিরকম হয়? যদি এরকম দিয়ে দেয়, এটাকে ভেঙ্গে পানি এবং অক্সিজেন তৈরি করে
কে কে তৈরি করে? ক্যাটালেজ এনজাইম। এই ক্যাটালেজ এনজাইম কোথায় পাওয়া যায়? পারঅক্সিজমে। যেহেতু পানি তৈরি করতে পারে পারঅক্সাইড ভেঙে, এজন্য তার ওয়াটার রিসাইক্লিং সেন্টার আমরা বলি। ওয়াটার রিসাইক্লিং সেন্টার বলি আমরা। কারণ কি? পারঅক্সাইডকে ভেঙে সে পানি তৈরি করতে পারে, এই জন্য ওয়াটার রিসাইক্লিং সেন্টার বলি। গ্লাইঅক্সিজমের কাজ হচ্ছে সে পাওয়া যায় বীজপত্রের মধ্যে পাওয়া যায়। তো একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন তো আর সে আলো পায় না, ফটোসিনথেসিস করতে পারে না। তখন সে শক্তি পায় খাদ্য তৈরি করতে না পারলে তখন সে শক্তিটা পায় কিভাবে? তার ভিতরে সঞ্চিত লিপিড আছে, ওই লিপিড থেকে সে খাদ্য তৈরি করে। ওই লিপিড থেকে খাদ্য ভেঙে চিনি বা শর্করাতে পরিণত করে কে? গ্লাইঅক্সিজম। এজন্য গ্লাইঅক্সিজম বেশি পাওয়া যায় বীজের মধ্যে। সে কি করে? লিপিডকে ভেঙে শর্করা বানায়। লিপিডকে ভেঙে শর্করা বানায়। বলতো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? বলো। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? মোবাইলটা কই দিছিস কি? মোবাইলটা বানানগুলো দেখো, একটার বানান দেখ। রে, তাও অনেকে ভুল করছে রে ভাই, রে ভাই। তোমরা কি ভাই? তুমি কে ভাই? তোমরা এরকম করলা কেন? তুমি দেখো তো তোমাদের আমল নামাটা। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গাণু আমরা বলছি প্লাস্টিড, সবচেয়ে বড় বলছি প্লাস্টিড। এরকম করলে পরে গান গাবা যে তোমরা সবাই থাকো সুখে, চান্স না পাইয়া আগুন জ্বলুক আমার বুকে। কলম কই রাখলাম? ওকে, তাহলে এটার নাম হচ্ছে প্লাস্টিড হবে। এটা অ্যান্সার হবে প্লাস্টিড। নিউক্লিয়াসের মধ্যে আসি। এই নিউক্লিয়াস সম্পর্কে তো তোমরা সবাই জানো অবশ্য। তো নিউক্লিয়াসের আবিষ্কারক কে? রবার্ট ব্রাউন। এটা আগেই তোমাদের বলে ফেলছি। কত সালে আবিষ্কার করেন? 1831 সালে। রবার্ট ব্রাউন এবং রবার্ট হুক। পেজটা কিন্তু লাগাইও না, ঠিক আছে? একাধিক নিউক্লিয়াস, কিছু কিছু কোষ আছে যাদের দেহের মধ্যে একটা নিউক্লিয়াস ছাড়াও একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়। নিউক্লিয়াস একাধিক থাকলে সেটাকে আমরা বলি সিনুসাইড। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে সিনুসাইড কাকে বলে? সিনু মানে বহু, ক্লিয়ার জিনিসটা? বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার নাম হচ্ছে সিনুসাইড। সিনুসাইডের উদাহরণ কি কি আছে তোমাদের বইয়ে? এই যে বট্রিসডিয়া, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি দেখো সিনুসাইড, বট্রিডিয়াম, বাউচিরিয়া এটা একটা ব্যাকটেরিয়া, সরি এটা একটা শৈবাল। বট্রিডিয়াম এটা একটা শৈবাল। আবার পেনিসিলিয়াম এক ধরনের ছত্রাক। এই পেনিসিলিয়াম, বাউচিরিয়া এবং বট্রিডিয়াম এদের মধ্যে সিনুসাইড পাওয়া যায়। বট্রিডিয়াম এদের মধ্যে সিনুসাইড পাওয়া যায়, ক্লিয়ার? আর এটা হচ্ছে রবার্ট ব্রাউন 1831 সালে আবিষ্কার করেন। সিনুসাইড জিনিসটা তোমরা বুঝতে পারছো? একটা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস। একটা শুক্রাণুর দেহের যতটুকু অংশ আছে তার 90% অংশই হচ্ছে নিউক্লিয়াস। কথাটা বুঝতে পারছো? কাদের মধ্যে থাকে না নিউক্লিয়াস, কাদের মধ্যে পাওয়া যায় না, এগুলো খুব ইম্পর্টেন্ট। কাদের মধ্যে পাওয়া যায় না? তুমি দেখো আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কি পাওয়া যায় না? আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, অনুচক্রিকার মধ্যে থাকে না, সিভ নল বা সিভ কোষে থাকে না। আমাদের চোখের যে লেন্স আছে ওই লেন্সের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এই চারটা কোষ খুবই ইম্পর্টেন্ট যাদের মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায় না। ওকে? আর একটা শুক্রাণু যদি আমরা আঁকি, আমরা দেখবো একটা শুক্রাণুর বডির টোটালটাই নিউক্লিয়াস, আর একটুতে অ্যাক্রোজোম পাওয়া যায় আর বাকিটা একটু লেজ। তাহলে একটা শুক্রাণুর বডির 90% হচ্ছে নিউক্লিয়াস। সিনুসাইড কাকে বলে আমরা বুঝতে পারছি। নিউক্লিয়াসের চারটা অংশ আছে ভাইয়া। এই যে বাইরের পর্দার নাম নিউক্লিয়ার মেমব্রেন, আর এটার নাম হচ্ছে নিউক্লিওলাস, আর এইটুকুর নাম হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন সুতা। আর এই যে তরল পদার্থের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ বলি। আর তোমরা মনে রাখবা ক্যারিয়ন শব্দ যেখানেই আছে, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, গ্রিক ক্যারিয়ন থেকে নিউক্লিয়াস আসছে। দ্বিস্তরী পর্দা, তুমি দেখো ভিতরের একটা বাইরে একটা পর্দা, তাহলে নিউক্লিয়ার এনভেলপ কয় স্তরী? দ্বিস্তরী। সেটা কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এই নিউক্লিয়ার পর্দার মাঝে মাঝে কিছু গ্যাপ পাওয়া যায়,
এই গ্যাপটাকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এই ছিদ্রটা কতটুকু বড় হইতে পারে? 9 মিলিমিটার। এই ছিদ্রের মধ্যে 8 রকমের প্রোটিন পাওয়া যায়। কত রকমের প্রোটিন পাওয়া যায়? 8 রকমের প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। তো একটা প্রোটিন আছে যেটা করে কি জানো, একটা প্রোটিন আছে যারা নিউক্লিয়াসের ভিতরে এবং বাইরে বিভিন্ন পদার্থের আসা যাওয়া নিয়ন্ত্রণ করে একটা প্রোটিনে। ওই প্রোটিনটাকে আমরা বলি ট্রান্সপোর্টার প্রোটিন। তাহলে যদি বলে যে ট্রান্সপোর্টার প্রোটিন নিউক্লিয়াসের কোন জায়গায় থাকে, তাহলে আমাকে কি বলবো বলো তো ভাইয়া? ট্রান্সপোর্টার প্রোটিন নিউক্লিয়াসের কোন জায়গায় থাকে? পিচ্চিরা বলো। ট্রান্সপোর্টার প্রোটিন কই থাকে? নিউক্লিয়ার রন্ধ্রে। রন্ধ্র যদি না দেয়া থাকে তাহলে বলবা নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেনে। প্রথমই অ্যান্সার বলছে সৌরভ, দীপ্ত বলছে, হালিমা, তারপর আছে কেরামত, নিউক্লিয়ার এনভেলাপ, রন্ধ্র, রিমি, হজরত আলী। ওকে, নিউক্লিয়ার রন্ধ্রে পাওয়া যায়। নিউক্লিয় প্লাজম তোমরা জানো, এই যে নিউক্লিয় প্লাজমের মধ্যে কি থাকে? নিউক্লিয় লাস থাকে। নিউক্লিয় লাস তোমরা জানো, এই যে এটার নাম হচ্ছে নিউক্লিয় লাস। এই নিউক্লিয় লাসের মধ্যে কি থাকে? নিউক্লিয় লাস থেকে আরএনএ তৈরি হয়। নিউক্লিয় লাস থেকে আরএনএ তৈরি হয়, মনে রাখবা। কিছু প্রোটিন এবং ডিএনএ তৈরি হয়। তোমাদের আমি বলি এখন, একটা কোষের মধ্যে সবচেয়ে বেশি ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসের মধ্যে। কত পার্সেন্ট? একটা কোষের 90% ডিএনএ, একটা কোষের 90% ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসের ভিতরে। আর বাকি 10% ডিএনএ এটা পাওয়া যায় নিউক্লিয়াসের বাইরে। বাইরে মানে কোথায়? সাইটোপ্লাজমে। একটা কোষের 10% আরএনএ পাওয়া যায় ডিএনএর ভিতরে, ওই নিউক্লিয়াসের ভিতরে। 10% আরএনএ পাওয়া যায় নিউক্লিয়াসের ভিতরে। আর বাকি 90% আরএনএ পাওয়া যায় কোথায় তাইলে? 90% আরএনএ পাওয়া যায় সাইটোপ্লাজমে। 90% আরএনএ পাওয়া যায় সাইটোপ্লাজমে। তাহলে ডিএনএ সবচেয়ে বেশি থাকে নিউক্লিয়াসে 90%, আর আরএনএ সবচেয়ে বেশি থাকে 90% সাইটোপ্লাজমে। তাহলে উল্টা জিনিস কিন্তু, তাই না? ডিএনএ 90% থাকে নিউক্লিয়াসে, আর আরএনএ 90% থাকে সাইটোপ্লাজমে। বিপরীতটা জাস্ট। তাহলে এই যে এই আরএনএ তৈরি হয় আবার কই থেকে? নিউক্লিওলাস থেকে। ডিএনএ তৈরি হয়, তাহলে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন তৈরি হয় নিউক্লিওলাস থেকে। সে আরএনএ ও প্রোটিন তৈরি করে। আবার দেখো, গঠিত মানে কি? সে আরএনএ এবং প্রোটিন তৈরি করে। আর নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন মানে কি তোমরা জানো? সে বংশগতির ধারক বাহক। ক্রোমোজোম যে বংশগতির ধারক এবং বাহক, এটা তো তোমরা এমনিই জানো, ঠিক আছে। ওকে। আর ক্রোমাটিন কাকে বলে? এই যে এরকম যখন সুতা হিসেবে থাকে, তখন সুতার মাঝে মাঝে এরকম একটা প্রোটিন পাওয়া যায়, হিস্টোন প্রোটিন। তখন এই সুতাটাকে আমরা বলি ক্রোমাটিন। আর সুতাটা মিলে যখন একসাথে হয়ে যায় তাহলে ক্রোমাটিড বলে, আমরা পরে আসবো এটা। ক্রোমোজোম সর্বপ্রথম আবিষ্কার করেন কে, মানে লক্ষ্য করেন কে, আর নামকরণ করেন কে? এই দুইটা আগে পড়বা। লক্ষ্য করেন স্ট্রেসবার্গার, আর নামকরণ করেন ভালডেয়ার। স্ট্রেসবার্গার অনেক স্ট্রেস নিয়ে সেটা আবিষ্কার করেন, কিন্তু নামকরণ সহজে করে ফেলছেন কে? ভালডেয়ার। নামকরণ করেন ভালডেয়ার আর আবিষ্কার করেন স্ট্রেসবার্গার, এইটুকু মনে রাখো। আর তুমি দেখো ক্রোমাটিন, কিন্তু এটা ক্রোমাটিন, এটা লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে। আর ক্রোমোজোম যে বংশগতির ধারক এবং বাহক, এটা সব বলেন সাটন এবং ভুবেরি। এটা তোমাদের জিন তত্ত্ব চ্যাপ্টারের মধ্যে আছে ভাই, দেখবো ওইখানে গেলেও জিন তত্ত্ব চ্যাপ্টারে আছে। ওকে, তাহলে ক্রোমোজোম এটা পড়বা। ধানের মধ্যে কয়টা থাকে? পাটের মধ্যে কয়টা থাকে? গমে কয়টা থাকে? গোলকিমি, গরু, ছাগল, এগুলো খুব ইম্পর্টেন্ট পড়বা। আরো অনেক ছিল, বই আমরা দেই নাই। ক্রোমোজোমের গঠনের মধ্যে আসি, এই গঠন পরে তোমাদের আবার 1 মিনিট ব্রেক দিব। সেই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তোমরা কি ক্লাসে আসো কিনা আমাকে একটু বলো তো। পিচ্ছে বাচ্চারা দেখি ক্লাসে আসো কিনা আমাকে বলো। ক্লাসে আসো কিনা তোমরা বলো দেখি, কারা কারা ক্লাসে আসে না ঘুমায় গেছে। ওকে, তাহলে ক্রোমাটিন কাকে বলে? এই যে সুতার মতো যে অংশটুকু, এই সুতাটাকে বলি আমরা ক্রোমাটিন। এই যে তুমি দেখো এই যে সুতা, এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিন হচ্ছে কিছু আছে খুব বেশি পেঁচানো থাকে, আর কিছু আছে হালকা পেঁচানো থাকে। তাহলে অধিক কুণ্ডলিত আর কম কুণ্ডলিত। তাহলে যেটা অধিক কুণ্ডলিত সেটার বলি হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন। আর ইউক্রোমাটিন কম কুণ্ডলিত। মনে রাখবা, ইউক্রোমাটিন, ইউ যুক্ত সবকিছু আমাদের দেহে থাকে, মানে ইউক্যারিওটিক কোষ বা ইউক্রোমাটিন, এগুলো আমাদের দেহে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের মন বেশি পেঁচানো, আমাদের হৃদয় বেশি পেঁচানো, কিন্তু আমাদের ক্রোমাটিন কম পেঁচানো, মনে রাখবা। আর হেটারোক্রোমাটিন এগুলো ব্যাকটেরিয়াতে বা আদি কোষে পাওয়া যায়, এজন্য এগুলো বেশি কুণ্ডলিত থাকে এবং ডিএনএ টা নিষ্ক্রিয়, আর আমাদের ডিএনএ সক্রিয়। ওকে।
আমাদের মন বেশি পেঁচানো কিন্তু আমাদের ক্রোমাটিন কম পেঁচানো, এটা মনে রাখবা, ঠিক আছে? হেটারোক্রোমাটিন তাহলে অধিক কুণ্ডলিত, আর নামটা বড়, তুমি দেখো হেটারো নামটা বড় এই জন্য অধিক কুণ্ডলিত, আর ইউক্রোমাটিন নাম ছোট সে কম কুণ্ডলিত। আর এই ক্রোমাটিন গুলো একসাথে মিলিত হয়ে তুমি দেখো একটা বাহু তৈরি করছে, হাতের মতো তৈরি করছে না, এই যে এইটাকে আমরা বলছি ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিন একসাথে মিলিত হয়ে তৈরি করে ক্রোমাটিড, ঠিক আছে? তাহলে ক্রোমাটিড আমরা বুঝতে পারলাম কি। আর ক্রোমাটিড গুলা দেখো দুই পাশের ক্রোমাটিড যখন এসে একটা জায়গায় মিলিত হয়, যখন মিলিত হয় তখন সেটাকে আমরা বলি, তখন এই যে এক জায়গায় একটা কি তৈরি কি হয়, হালকা একটু কনস্ট্রিক্ট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এটাকে আমরা বলি মুখ্য কুঞ্চন। দুই জায়গার ক্রোমাটিড এসে প্রথম যে জায়গায় সংকুচন হয় তারা বলি আমরা মুখ্য কুঞ্চন। আর মুখ্য কুঞ্চন এরকম একটা গোল্লা, গোল্লা বস্তু নাম হচ্ছে সেন্টোমিয়ার। তাহলে সেন্টোমিয়ার কোথায় অবস্থান করে বলো তো? সেন্টোমিয়ার কোথায় অবস্থান করে যদি কোশ্চেন আসে তাহলে কি বলবা? মুখ্য কুঞ্চনে অবস্থান করে। সাধারণত একটি ক্রোমোজোমে একটি মাত্র নিউক্লিয়াস থাকে, ওই সেন্টোমিয়ার থাকে। তাহলে সেন্টোমিয়ার তিনটাও থাকে মাঝে মধ্যে, এটা অন্য হিসাব। ওকে, তাহলে তুমি দেখো ভাইয়া, তাহলে সেন্টোমিয়ার থাকে মুখ্য কুঞ্চনে। এখন কথা হচ্ছে সেন্টোমিয়ারের মধ্যে আমি দেখো একটু অন্য কালি দেখে যাও, সেন্টোমিয়ারের গায়ের মধ্যে এরকম একটা প্রোটিন লাগানো থাকে, একটা প্রোটিন। এই প্রোটিনকে আমরা বলি কাইনেটোকোর প্রোটিন। তাহলে কাইনেটোকোর প্রোটিনও কিন্তু সেন্টোমিয়ারের গায়ের মধ্যে লাগে। ঘুম পাইছে বলছে নাইম আক্তার ভাই, ঘুম পাইলে এটা ধাক্কা দিবা। কাইনেটোকোর একটা প্রোটিন যেটা সেন্টোমিয়ার অ্যাটাচমেন্ট, কোনো কিছুতে অ্যাটাচ হইতে গেলে কাজ করে। গৌণ কুঞ্চন কাকে বলে তুমি দেখো, মুখ্য কুঞ্চন ছাড়া যদি অন্য কোনো জায়গায় কোনো কুঞ্চন, দেখো এইটার নাম ছিল মুখ্য কুঞ্চন, অন্য কোনো জায়গায় যখন কুঞ্চন হয়ে যায় তখন এইটাকে আমরা বলছি গৌণ কুঞ্চন, এইটার নাম গৌণ কুঞ্চন। আর গৌণ কুঞ্চনের পরবর্তী যে অংশটুকু এইটাকে স্যাটেলাইট, গৌণ কুঞ্চনের পরের অংশের নাম হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইট দিয়ে পরবর্তীতে সে নিউক্লিয় লাসের সাথে তারা যুক্ত থাকে। তাহলে নিউক্লিয় একটা ক্রোমোজোম নিউক্লিয় লাসের সাথে যুক্ত হয় কি দিয়ে আমাকে বলো তো? পৃথিবী থেকে মহাশূন্যের এই যোগাযোগ কি দিয়ে রক্ষিত হয় বলো? একটা নিউক্লিয় এটা ক্রোমোজোমের সাথে নিউক্লিয় লাসের যোগাযোগটা হয় কি দিয়ে বলো? স্যাটেলাইট দিয়ে। ক্লিয়ার? সবার আগে বলছে আবিদ আল সোহাগ স্যাটেলাইট দিয়ে। আচ্ছা, আরো এর আগে বলছে যে প্রমিস বলছে, ফাইজুন্নেসা বলছে, সাকিব বলছে, মামুন বলছে, রিমি বলছে, হজরত আলী বলছে, ইসমাইল বলছে, সোহান নূর, অনেকে বলছে। প্রথমে আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে যে ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট আছে এই ক্রোমোজোমকে আমরা বলি তখন সেট ক্রোমোজোম। যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে ওই ক্রোমোজোমের নাম হচ্ছে সেট ক্রোমোজোম। তাহলে সেট ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। বুঝতে পারছো কিনা? হোপফুলি বুঝতে পারছো তোমরা। তাহলে তুমি দেখো সেট ক্রোমোজোম, তুমি দেখো গৌণ কুঞ্চনের পরে কিন্তু কি থাকে? স্যাটেলাইট থাকে। আর টেলোমিয়ার কি? সোলার 1 নাম্বার ক্রোমোজোম হচ্ছে স্যাটেলাইট, মনে মনে করা হয় এটা। আর টেলোমিয়ার মানে হচ্ছে এই যে মূলার আবিষ্কার, টেলো মানে প্রান্ত, মনে রাখবা, টেলো অলওয়েজ মানে প্রান্ত। টেলোমিয়ার মানে কি? মানে বিজ্ঞানী মুলার মনে করেন যে একদম ক্রোমোজোমের প্রান্তের মধ্যে এমন একটা জিনিস আছে, একটা জায়গা আছে যেটা পাশাপাশি দুইটা ক্রোমোজোমকে একসাথে হইতে দেয় না, পাশাপাশি দুইটা ক্রোমোজোমকে আলাদা রাখে। বুঝতে পারছো? পাশাপাশি দুইটা ক্রোমোজোমকে একসাথে হইতে দেয় না, যে দুইটা ক্রোমোজোমকে আলাদা করে যে অংশটা, এইটাকে বলছেন টেলোমিয়ার। আর টেলোমিয়ার থাকার কারণে দুইটা ক্রোমোজোম পরস্পর মিশে যায় না। সো এদের মধ্যে কি হয়, তখন দুইটা ক্রোমোজোম মিশে গেলে বিভিন্ন হরমোনাল ইফেক্টে মানুষ তাড়াতাড়ি বুড়িয়ে যায়, ঠিক আছে? তাড়াতাড়ি বুড়া হয়ে যায়। কিছু কিছু মানুষ দেখবে ছোটবেলা থেকে তার ফেসের মধ্যে মানে একটা বুড়া মানুষের কাটিং আছে, তাই না? সো তাদের মধ্যে এই যে স্যাটেলাইটটা ইনএক্টিভ থাকে, ঠিক আছে? ওই তো এই সরি টেলোমিয়ারটা। তো টেলোমিয়ার করে কি, দুইটা ক্রোমোজোমকে একসাথে হইতে দেয় না, ক্রোমোজোমের স্বতন্ত্রতা বজায় রাখে। যদি কখনো এরকম কোশ্চেন আসে যে ক্রোমোজোমের স্বতন্ত্রতা বজায় রাখে কে, তাহলে ওটা বলবা কি? টেলোমিয়ার। দুইটা ক্রোমোজোমকে আলাদা করে রাখে কে? টেলোমিয়ার। জরারোধ, জরা মানে হচ্ছে মানুষকে বৃদ্ধ হওয়া থেকে কি করে? রক্ষা করে, মানুষকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে। সানজিদা বলছে তাড়াতাড়ি লিখতে পারি না ভাই, এজন্য পড়েন না। ওকে, তোমাদের 1 মিনিট ব্রেক দিলাম এখন, 1 মিনিট। 1 মিনিট ব্রেক পরে আমাদের সময় লাগবে আর 5 মিনিট সময় লাগবে, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। সরি, 2 মিনিট ব্রেক দিলাম। 4টাতে আমরা আবার শুরু করবো, 4টাতে আবার শুরু করবো।
মাহাদি হাসান, নামটা বললেন না। মাহফুজা, আমার নামটা বললো, আমার নামটা বললো। ভাইয়া ঘুম কমানোর উপায় বলে দেন। ঘুম তো বলছি, এটা খালি ডুস খাবা, ঠিক আছে, তাহলে ঘুম যাবে। কেমন আছেন? ভালো আছি। রাবেয়া বলছে এই বেকে আমার নামটা বললেন ভাই। সাদিয়া বিনতে আনোয়ার, সাদি, সাকিব বলছে যে চিলমারি থেকে ক্লাস করতেছে। চিলমারি কোন জায়গায়? চুয়াডাঙ্গা নাকি? চিলমারি কোন জায়গায় ভাইয়া? নীলফামারীতে নাকি? কুড়িগ্রাম, রাইট, কুড়িগ্রামে। বুরুঙ্গামারিও তো কুড়িগ্রামে মনে হয়। শুভ নোয়াখালী থেকে ক্লাস করতেছে। রানীনগর, রানীনগর তো আমি চিনি না রে ভাই। সামিউল কুড়িগ্রাম, ওকে। ওকে, আমরা ক্রোমোজোমের গঠনের মধ্যে আসি। ক্রোমোজোমের গঠনটা, রাসায়নিক গঠন আমরা দেখো, আমরা রাসায়নিক গঠন পড়তেছি। এটা ক্রোমোজোম প্রধানত নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয় আর প্রোটিন দিয়ে তৈরি হয়। এছাড়া কিছু এনজাইম এবং ধাতব আয়ন থাকে তার মধ্যে। তো নিউক্লিক অ্যাসিড বলতে আমরা ডিএনএ এবং আরএনএ কে বুঝি, তোমরা জানো এটা। আর প্রোটিন থাকে দুই রকম, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর এটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। তুমি দেখো হিস্টোন প্রোটিন কোনটা? তোমরা জানো ডিএনএ এর সুতা এরকম পেঁচানো থাকে, তাই না? তো এরকম পেঁচানো সুতার মাঝে মাঝে এই যে এখানে একটা প্রোটিন পাওয়া যায়, এই যে মাঝে মাঝে, এই প্রোটিনের নামই হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ এর সুতার মাঝখানে একটা হিস্টোন প্রোটিন থাকে, তোমরা জানো। তাহলে এটা কি হিসেবে? এটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে হিস্টোন প্রোটিন কি হিসেবে কাজ করে? গাঠনিক উপাদান হিসেবে কাজ করে হিস্টোন প্রোটিন। আর এনজাইম হিসেবে কাজ করে কে? এনজাইম হিসেবে কাজ করে হচ্ছে নন হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন যেহেতু ডিএনএ এর ফাঁকে ফাঁকে থাকে, এই জন্য সে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে ডিএনএ আবার তৈরি হয় নাইট্রোজেন ক্ষার দিয়ে, তাই না? নাইট্রোজেন ক্ষার দিয়ে, এজন্য হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারধর্মী। ডিএনএ যেহেতু নাইট্রোজেন ক্ষারক থাকে তার মধ্যে, এজন্য সে ক্ষারধর্মী। আর নন হিস্টোনটা হচ্ছে অ্যাসিড ধর্মী। এখানে 500 ধরনের, 500 ধরনের এনজাইম পাওয়া যায়। 500 ধরনের এনজাইম, এটুকু মনে রাখবা। তাহলে হিস্টোন গাঠনিক ক্ষারধর্মী আর নন হিস্টোন অ্যাসিড ধর্মী এনজাইম, এটুকু মনে রাখো। এনজাইম কি থাকে? ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা আমরা পড়বো কোন জায়গায়? যখন আমরা ডিএনএ এর অ্যাপ্লিকেশন পড়বো। আর আরএনএ পলিমারেজ এনজাইম পড়বো আমরা তখন যখন আমরা ট্রান্সক্রিপশন পড়বো। ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তখন এই আরএনএ পলিমারেজ কাজ করে। এছাড়া নিউক্লিওসাইড, ট্রাইফসফেট আছে, আর দুইটা আয়ন আছে, যক্ষের ধন দুইটা আয়ন, ক্যালসিয়াম এবং আয়ন। মনে রাখবা দুইটাই হচ্ছে ডাবল প্লাস, Ca2+ এবং Fe2+। ওকে। ক্রোমোজোমের প্রকারভেদ, খাইতে থাক। ক্রোমোজোমের প্রকারভেদ, আচ্ছা, এই প্রকারভেদটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী মনে রাখবা। এই সেন্ট্রোমিয়ারটা কোন জায়গায় আছে? আচ্ছা ধরি আমরা এটা একটা ক্রোমোজোম, তার মাঝখানে যদি থাকে, মেটা মানে হচ্ছে মধ্য, মনে রাখবা, মেটা মানে হচ্ছে মধ্য। তাহলে মাঝখানে থাকলে মেটাসেন্ট্রিক। মাঝখান থেকে একটু নিচে যদি থাকে, তাহলে মেটার নিচে হইলে কি হয়? সাবমেটা বা সাবমেটা। মেটার নিচে হইলে সাবমেটা সেন্ট্রিক হয়। তোমরা জানো ইনস্পেক্টরের নিচে হইলে সাব ইন্সপেক্টর, আর মেটার নিচে হইলে সাবমেটা সেন্ট্রিক। সাবমেটার নিচে যদি আরেকটু হয় তাহলে তারে বলি আমরা অ্যাক্রোসেন্ট্রিক। আর একদম টেলো বা প্রান্তে যদি থাকে তাহলে তার নাম বলি আমরা টেলোসেন্ট্রিক। তাহলে বুঝতে পারছো কিনা? ইংলিশ নাম সব মনে রাখতে হবে। মেটাসেন্ট্রিক দেখো, এটা তো ভাঁজ করা, যদি এক মানে সোজা থাকতো তাইলে এরকম হইতো। মাঝখানে থাকলে মেটা, একটু নিচে সাবমেটা, একদম প্রান্তে অ্যাক্রো, আর একদম প্রান্তে টেলো। ওকে। এখন তুমি দেখো, একটা ক্রোমোজোম তোমরা জানো এনাফেজ পর্যায়ে যখন ক্রোমোজোম তার মেরুর দিকে যায়, যখন মেরুর দিকে যাত্রা শুরু করে, তখন সে এইরকম যায়। সে তার সেন্ট্রোমিয়ারকে দেয় সামনে আর বাহুগুলাকে দেয় পিছনে। সেন্ট্রোমিয়ারকে দেয় সামনে, এই যে মাথা বা সেন্ট্রোমিয়ার সামনে, আর পিছনে দেয় বাহুগুলাকে, তাই না? থাক। তাহলে তুমি দেখো
যখন তো মনে করি সে এইদিকে মেরুর দিকে যাচ্ছে, যখন মেরু অঞ্চলের দিকে যায় মনে করি সেই দিকে যাচ্ছে, তো এইদিকে তো আসতে পারতো তাই না? যখন সে মেরুর দিকে যায় তখন হয় কি জানো, সে তার ক্রোমাটিডকে দেয় পিছনে আর সেন্ট্রোমিয়ারকে দেয় সামনে, সেটা ভি আকৃতির হয়। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এনাফেজ দশায় এনাফেজ ধাপে দেখা যায় ভি আকৃতির। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম সে এরকম যায়, সেটা দেখা যায় এল আকৃতির। আর অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম সে হয়ে যায় জে আকৃতির, আর টেলোসেন্ট্রিকটা হয়ে যায় আই আকৃতির। তাহলে বুঝতে পারছো তো কোনটা কোন কেন্দ্রিক হয়, কোনটা কোন আকৃতির হয়? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক কোনটা কি আকৃতির হয়? বিশেষ করে যখন এনাফেজ পর্যায়ে সে মেরুর দিকে যায়, সেন্ট্রোমিয়ারকে দেয় সামনে আর ক্রোমাটিডকে দেয় পিছনে। এই জন্য মেটাসেন্ট্রিকটা হয় ভি আকৃতির, এটা এল আকৃতির, এটা হচ্ছে জে আকৃতির, এটা হচ্ছে আই আকৃতির হয়। তাহলে কোনটা কি আকৃতির? তাহলে তুমি দেখো, যে সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতির, আর অ্যাক্রো মানে কি, একদম প্রান্তের কাছাকাছি সেন্ট্রোমিয়ার থাকে, এই জন্য সেটা কি, যে আকৃতির হয়। আর একটু দূরে যখন থাকে প্রান্ত থেকে সাবমেটাসেন্ট্রিক, তখন এটা এরকম হয়ে যায়, এল আকৃতির। আর একদম প্রান্তে থাকলে তখন দুইটাই প্রান্ত তখন হয়ে যায় কি আকৃতির, ভি আকৃতির। ওকে, তোমরা বুঝতে পারছো হোপফুলি। ক্রোমোজোমের প্রকারভেদ অনুযায়ী, এই প্রকারভেদটা হচ্ছে মানে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, কয়টা সেন্ট্রোমিয়ার আছে। একটা ক্রোমোজোমে যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে তাহলে তার নাম মনোসেন্ট্রিক। এমন যদি হয় একটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার আছে ধরো এখানে দুইটা, দুইটা সেন্ট্রোমিয়ার, তখন তারা ডাইসেন্ট্রিক। অনেকগুলা থাকলে তারা বলি পলিসেন্ট্রিক। উদাহরণগুলো ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম গুলাই হচ্ছে মনোসেন্ট্রিক। সাধারণত কোনটা পাওয়া যায়, মনোসেন্ট্রিক। আর ডিফিউজ মানে কি, সুস্পষ্টভাবে দেখা যায় না, এটা হচ্ছে ডিফিউজ। আর এসেন্ট্রিক মানে নাই। কোন ক্রোমোজোম কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, এটুকু যদি আসে বলবা এসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের কাজ, এগুলো বাসায় পড়ার জিনিস, তোমরা বাসায় পড়ে নিবে ভাইয়া। যে ডিএনএ ধারণ, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে। জিন থাকলে কি হয়, জিনের মধ্যে মিউটেশন হয়। তাহলে মিউটেশন মানে অভিব্যক্তি, এটা ঠিক আছে। আর ক্রোমোজোম হচ্ছে তোমরা জানো বংশগতির ধারক এবং বাহক, কোষ বিভাজনে কি করে। আর ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তারপরে প্রোটিন তৈরি হয়। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তার নাম ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয় তার নাম হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এগুলা ক্রোমোজোমের মধ্যেই ঘটে। আর লিঙ্গ নির্ধারণ করে ক্রোমোজোম দিয়ে, তোমরা জানো এক্স ওয়াই দিয়ে লিঙ্গ নির্ধারণ করে ক্রোমোজোম দিয়ে। আর ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। ব্লুপ্রিন্ট কি, আমার যে ক্রোমোজোম আছে, আমার ক্রোমোজোম আর সন্তান পাবে, আমার কপি সন্তানে যাবে, আমার সন্তানের কপি তার তার সন্তানে যাবে, তারটা তার সন্তানে। তাইলে এই সবগুলার মাস্টার কপি কোনটা ছিল, আমারটা, তাই না? বা আমারটা ছিল আমার বাবারটা, আমার বাবার থেকে দাদা থেকে আসছে। তাহলে এর জন্য ক্রোমোজোম গেলে মাস্টার কপি, এটা থেকে যেগুলো তৈরি হয় ওটা ওর মতো হয়। তোমাদের জন্য লাস্ট পোল ভাইয়া, এটা কিন্তু ভুল করবা না, যে আকৃতির কোনটা হয়। আনিকা বলছে একরোজম, নামটা পড়েন ভাই। এত বেশি সি সি লিখছো দেখলে তো অন্যরকম মনে হয়, ঠিক আছে। সাতিল নামটা ইউনিক, তাই না? হ্যাঁ অবশ্যই। ওকে, তোমরা কারা কারা কত পার্সেন্ট অ্যান্সার করছো দেখো। আরেকটু উন্নতি করা লাগবে, হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে, উন্নতিটা করবা, বিশ্বাস রাখতে হবে, উন্নতি হবে ইনশাল্লাহ। ওকে, রেজাল্টটা দেখো। এইটা হচ্ছে তোমাদের রেজাল্ট, দেখো। মনে রাখবো ভাইয়া, কখনো তুমি, ক্লাস আমাদের আজকে এইখানেই শেষ। টপিকটা পড়ো তোমরা, এই আগে পিডিএফটা তো ডাউনলোড করে, তারপরে তোমাদের উদ্দেশ্যে যে বইগুলো দেওয়া হয়েছে সেখান থেকে দেখো, এইখান থেকে বিগত সালে কি কি কোশ্চেন আসছে এগুলো অ্যানালিসিস করবা। কোশ্চেন পড়লে তুমি নিজেই বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর মনে রাখবা, ভার্সিটিতে একটা সিট তোমার, তুমি চান্স পাও, আমরা সবাই এটা চাই। এবং তোমাদের সাথে ভার্সিটিতে আমাদের দেখা হোক, ঠিক আছে। তখন তোমাদের সাথে পরিচয় যদি হয় উদ্ভাসের স্টুডেন্ট, আমাদেরও খুব ভালো লাগবে, ঠিক আছে। ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই ইনশাল্লাহ। ভাই মিউটেশন সম্পর্কে আমাদের পরবর্তীতে আছে, আমরা পরের ক্লাসে বলবো এটা, হ্যাঁ। প্রেসিডেন্টের এলাকা কিশোরগঞ্জ না?
আমাদের একজন ভাইয়া আমাদেরকে অনেকবার দাওয়াত দিছে তার এলাকায়, মানে কি মানে কোনদিন বলছিল যে চলে চলো। আসবো, ঠিক আছে, চলে আসবো, এই যে নাম্বারটা আছে কিন্তু লিখে রাখলাম, এই নাম্বার দিয়ে লিখে একদম চলে আসবো। আমরা একেবারে সবাই মিলে যাবো, হ্যাঁ হ্যাঁ, ভাই। তো ওকে। অনেকবার দাওয়াত দিছে। কুষ্টিয়া যাব ইনশাল্লাহ, লালনে। আমরা কুষ্টিয়াও যাব, ঠিক আছে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, স্টুডেন্ট ভাইরা ক্লাস শেষ হয়ে গেল। আর তোমরা অনেকে বইয়ের ব্যাপারে বলছো, এটা ব্রাঞ্চে যোগাযোগ করে যাদের বই ডিউ আছে নিয়ে যেও। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেকে লিখতেছে পিডিএফ এর দেওয়া হয়নি, পিডিএফটা দেওয়া হয়েছে ভাইয়া, তুমি চেক করে নিও, ইংলিশ পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফটা নিয়ে নিও, ইংলিশের পিডিএফ দেওয়া হয়েছে, তুমি চেক করে দেখো।